আচ্ছা, সো এভরিওয়ান আমরা শুরু করে দিই। যারা যারা চলে আসছো আসছো। আচ্ছা, তো ফার্স্টে যেহেতু এই ম্যাপটা তুমি দেখতে পারছো, আমি যতগুলো জিকে ক্লাস নিয়েছি, যারা এখানে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছো বা যারা প্রথমবার ক্লাস দেখছো, সবার জন্য আমার একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন থাকবে। তুমি যেই ব্যাচেরই হও না কেন, তুমি 25, 26, 27 যেই ব্যাচেরই হও না কেন, তোমার পড়ার টেবিলের উপরে একটা বড়সড় মানচিত্র থাকতে হবে। ইটস আ মাস্ট, ঠিক আছে? কারণ আমি তোমাকে যতই নেমোনিক, মানে ধরো জিকের ক্ষেত্রে নেমোনিক দেওয়াটা আমি নিজেও খুব একটা বেশি পছন্দ করি না, বাট তুমি যতবার একটা টপিক পড়বা, ধরো আমি তোমাকে বললাম যে রাজশাহীকে হচ্ছে আমরা সিল্ক সিটি বলি, বা ধরো আমি তোমাকে বললাম চট্টগ্রামকে আমরা হেলথ সিটি বলি, তো এই যে তোমার আমি তোমাকে একটা ইনফরমেশন দিচ্ছি, তখন যখন তুমি একটু ইয়ার দিকে ম্যাপের দিকে তাকাবা, তখন দেখবা টপিক গুলো বা কনফিউশন গুলো তোমার অনেক ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই জন্য ম্যাপ খুবই ইম্পর্টেন্ট। আমার নিজের ভর্তি পরীক্ষার সময় আমাদের সময় ইন্টারন্যাশনাল ছিল না, জাস্ট বাংলাদেশ ছিল। আমার পড়ার টেবিলের উপরে এত বড়টা বাংলাদেশের ম্যাপ ছিল। আমি যখন যেই জেলার কথা পড়তাম, তখন চেষ্টা করতাম ওই জেলাটা কোথায় আছে ম্যাপে একবার নিজে লোকেট করার জন্য। নিজে লোকেট করে দেখা যেত কি যে জিনিসটা আমার পার্মানেন্ট মেমোরির মধ্যে সেট হয়ে যেত যে আচ্ছা ঠিক আছে, এটা এখানে আছে, সো এটা আমার লাগবে। এই জন্য আপনাদের যাদের আছে তাদেরকে তো ভেরি ভেরি কংগ্রাচুলেশনস। যাদের নাই, তারা কালকে গিয়ে যে কোনো স্টেশনারি দোকানে একটা বড়সড় বাংলাদেশের ম্যাপ কিনবেন এবং নিজের পড়ার টেবিলের মধ্যে লাগিয়ে রাখবেন, যদি যদি আপনি একটা ভালো রেজাল্ট করতে চান, ঠিক আছে? ওকে, ওকে, সো লেটস স্টার্ট। ফার্স্টে আমরা যেহেতু এখানে একটা বাংলাদেশের ম্যাপ দেখছি, আমি আশা করি আপনাদের সবার কাছে বাংলাদেশের ম্যাপ আছে। যদি নাও থেকে থাকে, এখনই গুগল থেকে একটা ছবি নিয়ে সামনে নিয়ে বসেন। বোর্ডে বোঝার থেকে নিজের চোখে দেখে বোঝাটা অনেক ইম্পর্টেন্ট, আমি বারবার বলতেছি, ঠিক আছে? ওকে, দেখো, ফার্স্টে আমাদের কি জানতে হবে? আমাদের জানতে হবে হচ্ছে তোমার বাংলাদেশের অবস্থানটা জানতে হবে, বাংলাদেশ আসলে কোন অবস্থানের মধ্যে আছে, ঠিক আছে? ওকে, তো এটা বিভিন্নবার বিভিন্ন ভর্তি পরীক্ষায় এসেছে। ইভেন তোমার ধরো যে বিসিএস এর প্রশ্ন, যেগুলো আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট বলি, সেখানেও এসেছে। সেটা হচ্ছে আমাদের, দেখো এখানে আমরা দুটা মার্কিং করেছি, হচ্ছে 28 ডিগ্রি এবং 92 ডিগ্রি। এই দুটা জিনিস কি? এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা, ঠিক আছে? দ্রাঘিমা রেখার একটু পূর্ব দিকে আছে, এই জন্য আমরা এগুলোকে বলি পূর্ব দ্রাঘিমা রেখা। এখন বাংলাদেশের অবস্থানটা, এখন তোমাদেরকে অক্ষরেখা দ্রাঘিমা রেখা বুঝাতে গেলে একটু প্যারা হয়ে যাবে। এই জন্য জাস্ট আপাতত এটা মনে রাখার জন্য মনে রাখো যে ধরো আমি যদি একটা গ্লোব আঁকি, তাহলে এই পাশ থেকে এই পাশে যাবে দ্রাঘিমা রেখা, আর এখানে ধরো আমি এখানে এখানে এরকম করে করে দ্রাঘিমা রেখা হয়, আর 90টার মতো দ্রাঘিমা রেখা থাকে। আর এইভাবে যদি আঁকি, মানে এই যে ট্রান্সভার্সলি যদি আঁকি, সেগুলো হচ্ছে আমার অক্ষরেখা, ঠিক আছে? তো আমি যদি পৃথিবীকে এরকম অক্ষরেখার মধ্যে ভাগ করি এবং দ্রাঘিমা রেখার মধ্যে ভাগ করি, তাহলে বাংলাদেশের অবস্থানটা হবে তোমার 88.01 ডিগ্রি, মানে ঠিক 88ও না, 88.01 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা থেকে তোমার 92 ডিগ্রি 41 মিনিট, মানে হচ্ছে তোমার 88 ডিগ্রি, 88.01 ডিগ্রি থেকে 92.41, বা তোমার আমরা যেটা বলি 4, ঠিক আছে? এই এই ইয়ার মধ্যে তোমার হচ্ছে বাংলাদেশ অবস্থা। তাহলে আমি যদি বলি দ্রাঘিমা রেখার হিসাবে বাংলাদেশের অবস্থান কি, 88.01 ডিগ্রি থেকে তোমার 92 ডিগ্রি 0.1, মানে 92 ডিগ্রি বলতে পারো, বা 92.41 ডিগ্রির মধ্যে পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে বাংলাদেশ অবস্থিত। তো আমরা না এই পাশ থেকে এই পাশের হিসাবটা বুঝে ফেলছি, তাই না? তাহলে এখন আমাদের এই পাশ থেকে এই পাশের একটা হিসাব লাগবে না, যে আসলে ও উইডথে কতটুকু, তাই না? স্লাইডটা একটু বড় করব, বড় করলে আসলে পুরোটা আসতেছে না, মানে আমি অনেক চেষ্টা করছি একটা বড় ইয়া নেওয়ার জন্য। আচ্ছা দেখি কত বড় বড় করলে আবার নিচের পার্টটুকু আসবে না। আমি চাচ্ছি নিচের পার্টটুকু থাকুক, নিচের পার্টটুকু না থাকলে প্যারা হয়ে যাবে, বুঝছো? আমি তোমাদেরকে স্লাইড দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। আর আমি বললামই যে সবাই একটা ম্যাপ নিয়ে বসো। ওকে, সো এখন চলে আসি হচ্ছে আমরা এই পাশ থেকে এই পাশের একটা ডিস্টেন্স মাপবো, ঠিক আছে? ওকে, তো দেখো, এখন এই পাশ থেকে সাপো তোমাকে কি বললাম যে এই পাশে এগুলো হচ্ছে তোমার অক্ষরেখা। তাহলে বাংলাদেশের অক্ষরেখা কোনটা? বাংলাদেশ হচ্ছে, দেখো এখানে আমরা কিছু মার্কিং করছি, দেখো 22 ডিগ্রি 24 ডিগ্রি 26 ডিগ্রি। তো বাংলাদেশ হচ্ছে তোমার 20 ডিগ্রি 34 মিনিট, মানে হচ্ছে তোমার 20 ডিগ্রি, মানে ধরো এই যে এখান থেকে আমরা হিসাব করতেছি 20 ডিগ্রি 34 মিনিট অক্ষরেখা থেকে 26 26 ডিগ্রি বা 38 মিনিট বলতে পারো। তাহলে বাংলাদেশ অক্ষরেখার হিসেবে 20 ডিগ্রি 34 মিনিট থেকে তোমার 26 ডিগ্রি 38 মিনিট, ঠিক আছে? আমি এখানে ইয়া দিয়ে ফেলছি, তার একটা মিনিট মাইনাস দিয়ে ফেলছি মিনিটের জায়গায়। ওকে, তাহলে আবার বলি, বাংলাদেশ তোমার ঠিক এখান থেকে আমি এখানের হিসাব করতেছি, ঠিক আছে? তাহলে দেখো পুরো 26 ডিগ্রিও না, 26 ডিগ্রি থেকে একটু উপরে। এই জন্য আমি বলছি বাংলাদেশ তোমার 20 ডিগ্রি 34 মিনিট থেকে
26.38 মিনিট বলতে পারো বা ডিগ্রি বললেও সমস্যা নেই, এই অক্ষরেখার মধ্যে অবস্থিত। এই দুইটা পজিশন খুবই খুবই ইম্পর্টেন্ট তোমার যে কোনো ভর্তি পরীক্ষার জন্য, ঠিক আছে? তাহলে আবার একবার রিপিট করি, তাহলে বাংলাদেশ কোন দ্রাঘিমা রেখা, পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে কোনটা কোনটা, 88.01 ডিগ্রি থেকে 92.41 মিনিটের মধ্যে, ঠিক আছে? আর যদি অক্ষরেখা হিসেবে বলি তাহলে 20.34 থেকে তোমার হচ্ছে 26.38, এইটুকের মধ্যে যে বাংলাদেশ অবস্থিত। ওকে, গেল, আমরা বাংলাদেশের অবস্থান বুঝে গেলাম, কিন্তু অক্ষরেখার হিসাবে। এখন বিভিন্নবার অনেকবার অনেকবার একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে বাংলাদেশের মধ্য দিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ রেখা পাস করছে। সে গুরুত্বপূর্ণ রেখাটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার। এই রেখাটার মাপ যদি তুমি বলো যে বিশ্ব এই যে গ্লোবের অনুযায়ী 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এখন এই অক্ষরেখাটা বাংলাদেশের মধ্যে দিয়ে পাস করে গেছে, মানে অক্ষরটা যাওয়ার সময় যখন এই পাশ থেকে এই পাশে যাচ্ছিল তখন ওর মাঝখান দিয়ে বাংলাদেশ পড়ে গেছে। এই জন্য রেখাটার প্রশ্ন অনেকবার অনেকবার আসে যে বাংলাদেশের মধ্যে দিয়ে অতিক্রান্ত রেখাটার নাম কি। রেখাটার নাম বাংলায় কর্কট ক্রান্তি রেখা, এবং তুমি যদি ইংলিশে বলো, ইংলিশে হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। ইংলিশে কি এটার? ট্রপিক অফ ক্যান্সার। আমি খুব খুশি হব যদি আপনারা আমার সাথে বসে বসে নোট করেন, ঠিক আছে? কারণ এখানে একটু বুঝার জিনিস বা একটু শোনার জিনিসও আছে। ওকে, ঠিক আছে? তাহলে আবার বলি, বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রান্ত রেখাটার নাম কি? কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার, যেটার মেজারমেন্ট বলতে গেলে 23.5 ডিগ্রি। 23.5 ডিগ্রি, আমি ইংলিশে লিখলাম 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, ঠিক আছে? অক্ষরেখা আমি দিয়ে লিখলাম, তাহলে উত্তর অক্ষরেখা। এখন ঠিক আছে, গেল। এখন তুমি বলতে পারো আপু এই রেখাটা বাংলাদেশে কোন জায়গা দিয়ে গেল, কোন জায়গা দিয়ে বের হলো? তাহলে দেখো এখান থেকে, এই জন্য বলেছি বারবার ম্যাপ দেখো। আমি তোমাকে বসে বসে মুখস্থ করে এটা চুয়াডাঙ্গা দিয়ে ঢুকছে, রাঙামাটি দিয়ে বের হয়েছে। চুয়াডাঙ্গাতে তুমি মনে রাখতে পারবা না, এর থেকে ভালো আমরা ম্যাপটা দেখি। দেখো ম্যাপে একদম ক্লিয়ারলি তোমার ডট ডট দিয়ে দেখাচ্ছে। দেখো রেখাটা আমাদের বাংলাদেশে এই যে চুয়াডাঙ্গা দিয়ে প্রবেশ করেছে এবং অনেকগুলো জেলা ক্রস করে করে দেখো ওই যে পিঙ্ক কালার, মানে এটা রাঙামাটি, এই রাঙামাটি দিয়ে বের হয়ে গিয়েছে। তা দেখো এখান থেকে আমাদের আরেকটা পড়ার জিনিস হয়ে গেল, সেটা কি? এই 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বা কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার বাংলাদেশে কোন জেলা দিয়ে প্রবেশ করলো? চুয়াডাঙ্গা জেলা দিয়ে প্রবেশ করলো। এবং কোন জেলা দিয়ে বের হয়ে গেল? রাঙামাটি জেলা দিয়ে বের হয়ে গেল। ওকে, ঠিক আছে, আমাদের টপিক অফ ক্যান্সারের পড়াশোনা গেল। এখন দেখো, যেহেতু আমরা রেখা পড়তেছি, আরেকটা রেখা পড়েছে। এখন দেখো 88 ডিগ্রি 92 ডিগ্রির মধ্যে আমি একটা 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা পাচ্ছি। এই রেখাটাও বাংলাদেশের মাঝখান দিয়ে পাস করে, কিন্তু রেখাটার কোনো স্পেসিফিক নাম নাই। কেন আমরা রেখাটা পড়ছি আপু তোমাকে এখনই বলবো। তাহলে দেখো আমার এখান থেকে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা গেল, মানে আমার টপিক অফ ক্যান্সার গেল। এখান থেকে আমি 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা টেনে বের করলাম। এখন দেখো এই দ্রাঘিমা রেখাটাও সেম আমরা কোন জায়গা দিয়ে প্রবেশ করতেছে? এই দেখো আমাদের শেরপুর। শেরপুর আমাদের কোন বিভাগের মধ্যে পড়ে? ময়মনসিংহ বিভাগের মধ্যে পড়ে। তাহলে শেরপুর দিয়ে প্রবেশ করে দেখো সুন্দর করে বের হতে হতে ও এই যে বরগুনার একদম প্রান্ত দিয়ে বাংলাদেশ থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে দেখো 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, এটা এত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট মনে রাখবা শেরপুর দিয়ে ঢুকে সে বরগুনা দিয়ে বের হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমাদের এখানে ইয়া গেল। এখন দেখো আপু তোমাকে এটা কেন পড়ালাম, কারণ দেখো এই রেখাটা যাওয়ার সময় আমার ওই যে কর্কটক্রান্তি রেখা ওকে ছেদ করে। এই দুইটা রেখা একে অপরকে ছেদ করতেছে একটা জেলায়। কোন জেলায়? এই যে ফরিদপুর জেলার একটা জায়গা আছে ভাঙা নামে। এই ভাঙা উপজেলা বলে। এই ভাঙা উপজেলার মধ্যে এই দুইটা রেখা একে অপরের সাথে মিলিত হয়। এটা অনেকবার না মানে কয়েকবার পরীক্ষার মধ্যে আসছে, বিভিন্ন চাকরির প্রশ্ন বলতে পারো, একটা ভর্তি পরীক্ষার প্রশ্নের মধ্যে এসেছে। সেই জন্য আমাদের এটা ইম্পর্টেন্ট। তাহলে আমি আবার এই জাস্ট জায়গাটাকে রিপিট করি, সেটা হচ্ছে আমাদের কর্কট ক্রান্তি রেখা বা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। সে চুয়াডাঙ্গা দিয়ে প্রবেশ করে রাঙামাটি দিয়ে বের হচ্ছিল। 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা সে শেরপুর দিয়ে প্রবেশ করে তোমার বরগুনা দিয়ে বের হচ্ছিল। মাঝি পথে এই দুজন একে অপরকে ছেদ করে। কোথায় ছেদ করতেছে? আমার ফরিদপুর জেলার তোমার ভাঙ্গা উপজেলার মধ্যে একে অপরকে ছেদ করে। সো আমরা এখান থেকে এই কয়েকটা ইনফরমেশন জেনে ফেললাম, ঠিক আছে? ঠিক আছে, ওকে। সো আই হোপ তোমাদের এই পাশের ইয়াগুলা ক্লিয়ার হয়েছে। এখন দেখো আমরা বাংলাদেশের অবস্থানটা বুঝে গেলাম। এখন আমরা দেখব হচ্ছে বাংলাদেশের আশেপাশে কে আছে। এখন আমি তোমাকে বলি যে বলো তো বাংলাদেশের প্রতিবেশী দেশ কারা কারা, একদম বাংলাদেশকে চারপাশ থেকে ঘিরে আছে। তুমি চোখ বন্ধ করে একটা নামে বলো আপু ইন্ডিয়া, কারণ ইন্ডিয়া আসলেই বাংলাদেশের চারপাশ ঘিরে আছে। মানে বাংলাদেশের এখানে বলো, এখানে বলো, এখানে বলো, এখানে বলো,
এখানে বলতে পুরো জায়গাটুকু আর কি 3 দিক থেকে এই ভারত ঘিরে আছে, এবং এই পাশে হচ্ছে আমাদের মিয়ানমার। তাহলে দেখো বাংলাদেশের প্রতিবেশী দেশ বলতে গেলে বাংলাদেশকে পুরো কভার দিয়ে আছে হচ্ছে ইন্ডিয়া, এবং আর আমাদের এই পাশে হচ্ছে আমাদের মিয়ানমার। তাহলে বাংলাদেশের যদি আমি বলি, বাংলাদেশের তোমার সীমান্তবর্তী দেশ বলতে গেলে আমরা দুইটা দেশের নাম পাচ্ছি, ভারত এবং মিয়ানমার। এখন ভারত যেহেতু আমাদের আশেপাশে আছে, ভারতের ঠিক কোন কোন অংশ বা কোন কোন প্রদেশ বাংলাদেশের এই আশেপাশে আছে এগুলো একটু আমাদের জানতে হবে, ঠিক আছে? ওকে ওকে, আমরা আগে এটা জেনে তারপর আমরা ডিরেক্ট বাংলাদেশের ম্যাপের এই তোমাকে প্রত্যেকটা জেলা না, যে জেলাগুলো ইম্পর্টেন্ট সেগুলো সম্পর্কে আপু আলোচনা করবো। ওকে, না না, কর্কট ক্রান্তি রেখা কুমিল্লা জেলা দিয়ে কেমনে বের হবে? তুমি দেখো, কুমিল্লা হচ্ছে তোমার এই যে ঢাকার এই আশেপাশে, ধরো এই যে যেখানে হচ্ছে কুমিল্লা, তো দেখো তোমার কুমিল্লা ছেদ করে ও কিছু দূর যে আবার খাগড়াছড়ি দিয়ে প্রবেশ করে রাঙামাটি দিয়ে বের হচ্ছে। তুমি ম্যাপেই দেখো, ম্যাপই তোমাকে বলে দিচ্ছে অ্যান্সার কি। সো কুমিল্লা কখনই অ্যান্সার না। এই জন্যই বলি বারবার ম্যাপ দেখো, ম্যাপ দেখো, ডিরেক্ট কখনো মুখস্থ বিদ্যা মুখস্থ রাখবা না। হ্যাঁ, ও কুমিল্লা দিয়ে বের হচ্ছে, কিন্তু কুমিল্লা দিয়ে বের হওয়ার পর বাংলাদেশের ম্যাপ তুমি দেখো, এটা দেখতে কেমন? এটা একটা মনে হচ্ছে যে হাঁটু ভাঙা দয়ের মতো আমাদের। তো এই জন্য ও আসলে অনেকগুলো জায়গায় ক্রস করে, ফাইনালি ডেস্টিনেশন হচ্ছে তোমার রাঙামাটি দিয়ে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো দেখো এখন আমরা দেখবো হচ্ছে ভারতের, আমি তোমাকে নেমোনিক শিখাই দিব, তুমি জাস্ট একটু দেখো কোথায় কোথায় কোনটা আছে। তো এই পাশে হচ্ছে আমাদের ভারতের পশ্চিমবঙ্গ, এই পাশে কি ভারতের পশ্চিমবঙ্গ, আমি বঙ্গ লিখলাম না, পশ্চিম লিখে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এই পাশে হচ্ছে আমাদের এই পুরা জায়গাটুকু হচ্ছে আমাদের সিলেট, বুঝছো? এখন তুমি জানো যে আমাদের সবচেয়ে শীতলতম স্থান হচ্ছে সিলেট, এবং সিলেটের মধ্যে অনেক বৃষ্টিপাত হয়। তুমি এটা দিয়ে মনে রাখতে পারো যে সিলেটের একদম মাথার উপরে আছে হচ্ছে মেঘালয়। যদিও এগুলা কোনো লজিক্যাল জিনিসপত্র না, বাট স্টিল আমাদের মনে রাখার জন্য একটু হেল্প হয়। সেটা হচ্ছে মনে রাখবা, এই মেঘালয়ের সাথে মেঘের একটা সম্পর্ক আছে, এই জন্য তোমার সিলেটের মধ্যে বেশি বৃষ্টিপাত হয়, এটা জাস্ট মনে রাখার জন্য। তাহলে এইখানে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, এই পাশে হচ্ছে আমাদের মেঘালয়, আর এই পুরা জায়গাটুকু ঘিরে আছে কে? আসাম। পুরো জায়গাটুকু কে ঘিরে আছে? আসাম। এখন দেখো, আপনারা যারা একটু একটু পড়াশোনা করেন তারা এটা জানেন যে কুমিল্লার আগের নাম ছিল ত্রিপুরা। কেন? কারণ কুমিল্লার একদম এই পাশে ছিল ত্রিপুরা। ঠিক আছে, এই পাশে কি ছিল? ত্রিপুরা। ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এই পাশে ত্রিপুরার এই পাশে কিছু অংশ যেটা হচ্ছে তোমার মিজোরাম। কি? মিজোরাম। ওকে, তাহলে এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে ভারতের কোন প্রদেশগুলো বা ভারতের কোন রাজ্যগুলো বাংলাদেশের সীমান্তবর্তী। এখন দেখো আপু, তোমাকে 5টা রাজ্যের নাম লিখে দিছি। আমরা একদম কমন একটা নেমোনিক আছে, আপনারা সবাই হয়তো জানেন ওইটা, আমিত্রি মেপ। আমিত্রি মেপ, এটা দিয়ে সবাই মনে রাখে এই 5টা হচ্ছে ভারতের সীমান্তবর্তী রাজ্য। আমি কিন্তু বাংলাদেশের কথা বলি না, বাংলাদেশের টপিকে এখন আমি আসিই নেই, আমি জাস্ট ভারতের কথা বলতেছি। তাহলে দেখো ভারতের এই 5টা সীমান্তবর্তী রাজ্য কারা? রাজ্য হচ্ছে আমিত্রি ম্যাপ। আ দিয়ে তোমার হচ্ছে এই যে আমাদের আসাম, মি দিয়ে তোমাদের মিজোরাম, ত্রি দিয়ে ত্রিপুরা, মে দিয়ে মেঘালয়, আর প দিয়ে হচ্ছে তোমার পশ্চিমবঙ্গ। তাহলে এটা কি মুখস্থ থাকবে না ইনশাআল্লাহ, যে ভারতের কোন কোন রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী? থাকবে না? ওকে, সো আই হোপ তোমাদের এই পার্টটুকু ক্লিয়ার হয়েছে। এখন আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে, আপনারা সবাই 7 সিস্টার্স এর নাম শুনছেন তাই না? সবাই 7 সিস্টার্স এর নাম শুনছেন। আমরা বলি যে 7 সিস্টার্স আমরা আলাদা করে নিয়ে যাব, এই করে ফেলবো, সেই করে ফেলবো। এখন আমাদের আজকে আমরা 7 সিস্টার্স নিয়ে কোনো ডিটেলস আলোচনা করব না। আমরা জাস্ট ধরো, আহ তোমরা সবাই এবার, গতবার মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন আসছে যে আমাদের শিলিগুড়ি করিডোর, বা আমি একটু প্রশ্ন তোমাদেরকে পড়ে শোনাই। তো আমাদের 7 সিস্টার্স কেন জানতে হবে বা শিলিগুড়ি করিডোর কেন জানতে হবে, আমি জাস্ট তোমাকে পড়ে শোনাচ্ছি আমাদের প্রশ্নটা, এবার মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন। জাস্ট আ সেকেন্ড, ওয়েট। ওয়েট, আচ্ছা হ্যাঁ, ভারতের চিকেন নেক করিডোর বা এটার নাম হচ্ছে শিলিগুড়ি করিডোর, এটার সন্নিহিত বাংলাদেশের অন্যতম জেলার নাম কি? তো দেখো, এই যে তোমার 7 সিস্টার্স বলো বা এই যে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের কাহিনী বলো, তো এইগুলো হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন এই শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক করিডোর এগুলা কি? ওকে ওকে, আচ্ছা, তো প্রশ্নটা ছিল কি, শিলিগুড়ি করিডোর বা আমাদের চিকেন নেক করিডোর এটা কি? এটা হচ্ছে তোমার ভারতের 7টা রাজ্য
ঠিক আমাদের এই অংশ জুড়ে আছে, ঠিক আছে। এখন এই অংশ জুড়ে আমাদের এই যে পঞ্চগড় যে জেলাটা, মানে আমাদের একদম উত্তর দিকে টপে যে জেলাটা, এইটার সাথেই হচ্ছে আমাদের শিলিগুড়ি করিডোর বা হচ্ছে তোমার চিকেন নেক বা ভারতের এই রাজ্যগুলোর সম্পর্ক। মানে কি, তুমি যদি মুরগির গলাটা তুমি যদি দেখো, কোনো একটা মুরগি দেখো, এবার মুরগির সবচেয়ে সরু অংশ হচ্ছে গলাটা, তুমি যদি কোনোভাবে গলাটা ধরতে পারো, তুমি পুরো মুরগিটাকে ধরে ফেলতে পারবা। সো নামটা আসলে এভাবেই আসছে, শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক করিডোর। তুমি যদি পঞ্চগড়ে এই জায়গাটুকু কোনোভাবে দখল করতে পারো, না পুরো এই অনেকটুকু এরিয়া জুড়ে আর কি পঞ্চগড়ের সাথে সবচেয়ে বেশি ক্লোজ সম্পর্ক, যদি এই জায়গাটুকু দখল করে ফেলতে পারো, তাহলে এই সেভেন সিস্টার্স তোমার হয়ে যাবে। এখন এই সেভেন সিস্টার্স এর মধ্যে কারা কারা আছে এগুলো আমরা নেমোনিক দিয়ে মনে রাখবো, কারণ তোমার এখন আর ওই একটু আগে দেখে আসছো মোটামুটি এই আশেপাশে কে আছে। তো আমরা মনে রাখি হচ্ছে আমিত্রি অমেনাম, ঠিক আছে, আমিত্রি অমেনাম। তাহলে দেখো আমিত্রি, আমিত্রি তোমরা একটু আগে পড়ে আসছো, কারা কারা, আসাম, মিজোরাম, ত্রিপুরা। তাহলে এই অমেনাম দিয়ে কি, অমেনাম দিয়ে হচ্ছে তোমার অরুণাচল, হ্যান্ডরাইটিং না বুঝতে পারলে বইলো, অরুণাচল, মে দিয়ে তোমার হচ্ছে মেঘালয়, মেঘালয়, না দিয়ে তোমার হচ্ছে নাগাল্যান্ড, আর এই ম দিয়ে হচ্ছে মণিপুর, ঠিক আছে। তাহলে দেখো এই সেভেন সিস্টার্স ঠিক আমাদের এই জায়গা বরাবর আছে। এখন তুমি যদি কোনোভাবে এই জায়গাটাকে দখল করে ফেলতে, চিকেন নেকটাকে দখল করে ফেলতে পারো, তাহলে তোমার এই সেভেন সিস্টার্স হয়ে যাবে। সেভেন সিস্টার্স আমরা মোটামুটি সবাই জানি। সো আমাদের দেখো এই সেভেন সিস্টার্স গত বছর একটা হট টপিক বলতে পারো, বা সবার আলোচনার একটা টপিক ছিল। সবাই মানে আগে হয়তো কেউ সেভেন সিস্টার্স এর নাম এতবার শুনিনি, কিন্তু এই গত বছরের বা জুলাই আন্দোলনের পর থেকে আমরা সেভেন সিস্টার্স এর নামটা অনেক বেশি শুনেছি। দেখো এবারই মেডিকেল ভর্তি পরীক্ষা এইটা সম্পর্কে প্রশ্ন চলে আসে, ঠিক আছে। সো মেডিকেল ভর্তি পরীক্ষা জিকে তোমার সবসময় কারেন্ট যে টপিক গুলো যেগুলো খুবই আলোচনার মধ্যে থাকে, সবসময় সেই রিলেটেড প্রশ্নগুলো বেশি আসে। এই জন্য আপনাদের জিকে নিয়ে বেশি ঘাবড়ানো লাগবে না, আপনারা জাস্ট এটা নোটিস করবেন যে কোন টপিকটা বেশি মানে চর্চার মধ্যে আছে আর কি, ঠিক আছে। আচ্ছা, ওকে, আই হোপ ইউ গট ইট। তাহলে আমরা আমিত্রি অমেনাম বুঝলাম। এটা লাইভ ক্লাস হচ্ছে, রেকর্ডেড না। কে আবার বলে এটা লাইভ হচ্ছে না, রেকর্ডেড, লাইভ হচ্ছে এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সেভেন সিস্টার্স পর্যন্ত বুঝে গেলাম। আমাদের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর যেটা আমাদের এইবার প্রশ্নে আসছিল, সেটা সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয়ে গেল। এখন আমরা চলে আসি হচ্ছে বাংলাদেশ সম্পর্কে আলোচনা করতে, ঠিক আছে। ওকে, তো আচ্ছা, যেহেতু আমরা ইন্ডিয়া সম্পর্কে আলোচনা করে আসলাম, ওই টপিকটা একটু শেষ করে দিই। সেটা হচ্ছে বাংলাদেশে এখন আমরা পেয়ে গেলাম ইন্ডিয়ার 5টা রাজ্য বাংলাদেশকে ঘিরে আছে। তাহলে বাংলাদেশের কোন কোন জেলা তাহলে ইন্ডিয়ার কাছাকাছি আছে? তো বাংলাদেশের 30টা জেলা, বাংলাদেশে কয়টা জেলা? 30টা জেলার সাথে ইন্ডিয়ার ডিরেক্ট বর্ডার শেয়ার করে। তাহলে ইন্ডিয়ার সাথে বর্ডার শেয়ার করতেছে কয়টা জেলা? 30টা জেলা বাংলাদেশের কিন্তু, ঠিক আছে। এখন এই যে আমরা পড়ছিলাম না মিয়ানমার, এই মিয়ানমার কিন্তু এই জায়গার মধ্যে আছে, ও বাংলাদেশের 3টা জেলার সাথে বর্ডার শেয়ার করতেছে। তাহলে মিয়ানমার আমি এম দিয়ে লিখলাম, মিয়ানমারের সাথে আমাদের 3টা জেলা বর্ডার শেয়ার করতেছে। তাহলে দেখো আমাদের সীমান্তবর্তী জেলা কয়টা হয় টোটাল? 33টা। কিন্তু আমাদের এই যেখানে আমরা একটা জেলা পাচ্ছি রাঙামাটি জেলা, এই রাঙামাটি জেলাটা এত বড়, তুমি মনে রাখবে আমাদের সবচেয়ে বড় জেলার মধ্যে তুমি যদি বলো মানে ওই ইয়ার মধ্যে, তখন আমরা রাঙামাটি জেলার নামটা বলতে পারি, ঠিক আছে। আয়তনের মধ্যে সবচেয়ে বৃহত্তম জেলা হচ্ছে রাঙামাটি জেলা। তো তুমি এভাবে মনে রাখতে পারো, ও এত বিশাল দেখেই ও দুইটা দেশের বর্ডার শেয়ার করতেছে, জাস্ট মনে রাখার জন্য। এমনি আসলে এটা লজিক না কোনো, আয়তনে বড় এই জন্য আমরা রাঙামাটি জেলা সবচেয়ে বড় বলি। সো আয়তনে সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙামাটি জেলা। এই জেলা তোমার ইন্ডিয়ার সাথে বর্ডার শেয়ার করে, মিয়ানমার সাথে বর্ডার শেয়ার করে, যেহেতু কমন জেলা এই জন্য আমরা চাইলে একটা বাদ দিতে পারি, এবং আমরা বলি আমাদের সীমান্তবর্তী জেলা কয়টা টোটাল? 32টা। আমাদের সীমান্তবর্তী জেলা টোটাল কয়টা? 32টা, ঠিক আছে। তাহলে এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি, দুই ভাবে প্রশ্ন আসতে পারে, অনেক ভাবে প্রশ্ন আসতে পারে। ফার্স্ট অফ অল প্রশ্ন আসবে কি, বাংলাদেশের ভারতের সাথে সীমান্তবর্তী জেলা কয়টা, বাংলাদেশের মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা কয়টা, বাংলাদেশের টোটাল মোট সীমান্তবর্তী জেলা কয়টা। 4 নম্বরে আসতে পারে বাংলাদেশের কোন জেলাটি ভারত এবং মিয়ানমার দুইটার সাথে সীমান্ত আছে আর কি। তাহলে কোন জেলাটা? অ্যান্সার হচ্ছে রাঙামাটি, একদম ইজি, ঠিক আছে। ওকে গুড, 32 তোমরা অ্যান্সার দিচ্ছ। এখন তোমাদের আরো যারা এখানে আসলে আগে থেকে একটু পড়াশোনা করছো, তাদের অ্যান্সার দেওয়ার পালা সামনে আসবে। আমি যাচ্ছি সামনে, দাঁড়াও একটা মিনিট। ওকে, তো আমরা চলে আসি, আমরা চলে আসছি কিসে? আচ্ছা, এখন দেখো আমরা সবসময় মনে রাখবো যে সবসময় উপরের দিকে, উপরের দিকে কি হবে? আমাদের উত্তর হবে, ঠিক আছে। তাহলে আমাদের উপরের দিকে আমরা একটা ক্রস এঁকে নিব, উপরের দিকে সবসময় নর্থ বা উত্তর থাকে।
এবং আমাদের এই পাশে সবসময় কি থাকে, দক্ষিণ। উত্তর অপোজিট অবশ্যই দক্ষিণ থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর দিক, এটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক, ঠিক আছে। আর এই পাশে থাকবে পূর্ব, এই পাশে থাকবে আমাদের কি, পূর্ব, এই পাশে থাকবে হচ্ছে আমাদের পশ্চিম। তাহলে এই পাশে হচ্ছে আমাদের পশ্চিম। এখন তুমি যখন বাংলাদেশকে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে ভাগ করে ফেলছো, তাহলে এখন তুমি নিজেই আমাকে বলতে পারবা, তাহলে তোমাকে যদি আমি বলি বলো তো বাংলাদেশের উত্তরের জেলাগুলো কোনটা, তাহলে তুমি বলতে পারবে আপু পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট। তারপর আমি তোমাকে বলি বলছো বাংলাদেশের দক্ষিণের জেলাগুলো কোনটা, তাহলে তুমি এই পাশে দেখে বলতে পারো আপু কক্সবাজার, বান্দরবান, এগুলো হচ্ছে দক্ষিণের। তাহলে যদি বলি পশ্চিমের কোনটা, এই যে তোমার হচ্ছে পশ্চিমের বলতে গেলে আসলে রাজশাহী পুরোটাকে আমরা হচ্ছে উত্তরের মধ্যে ফালাই দিই। পশ্চিম বলতে গেলে আমরা যে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এগুলার মধ্যে বলি। আর তোমার যদি বলি হচ্ছে এই যে পূর্বে, তখন এই যে মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ এগুলো চলে আসে আর কি, ঠিক আছে। ওকে, এই জন্য বলি বারবার যে ম্যাপ পড়ো, ম্যাপ পড়ো। আচ্ছা, এখন যেহেতু আমরা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে ভাগ করে ফেলছি, তাহলে এখন আমাদের জানতে হবে যে আমাদের সবচেয়ে উত্তরের স্থান কোনটা, সবচেয়ে দক্ষিণের স্থান কোনটা, সবচেয়ে পূর্বের স্থান, সবচেয়ে পশ্চিমের স্থান, ঠিক আছে। এখন তোমরা আমার সাথে ম্যাপ দেখে অ্যান্সার করতে পারবে, এবং এইগুলা আমি বারবার বলছি এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো অনেকবার প্রশ্ন আসছে, নট অনলি শুধু বিসিএস, বিসিএস ছাড়াও তোমার বিভিন্ন ভর্তি পরীক্ষায়, তারপর বিভিন্ন চাকরি পরীক্ষায় এগুলো বারবার আসে আর কি। সো এটা ইম্পর্টেন্ট। তো দেখো আমরা ফার্স্ট আমাদের উত্তর দিয়ে শুরু করি। এখন দেখো সবচেয়ে উত্তরের জেলা, তুমি দেখো যে মুরগির ঝুঁটি থাকে না, মুরগির ঝুঁটির মতো সবচেয়ে উপরের জেলা তো তোমার পঞ্চগড়, ঠিক আছে। সবচেয়ে উত্তরের জেলার নাম কি, পঞ্চগড়। তাইলে এখন আমরা বুঝে গেছি আমাদের সবচেয়ে উত্তরের জেলার নাম হচ্ছে পঞ্চগড়। তাহলে প্রশ্ন আসতে পারে যে এই সবচেয়ে উত্তরের উপজেলা কোনটা, সবচেয়ে উত্তরের জেলা কোনটা, এবং সবচেয়ে উত্তরের স্থান কোনটা, ঠিক আছে। তাহলে বুঝলাম সবচেয়ে উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। তাহলে এখন আমাকে বলতে হবে উপজেলা কোনটা, কেউ জানো? আচ্ছা, আমরা একটা লাইন শুনছি না সবাই, তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত। তাহলে আমরা বুঝছি যে তেতুলিয়া থেকে টেকনাফ আমি কি বুঝাচ্ছি, বাংলাদেশে এক মাথা থেকে আরেক মাথা। তাহলে অবশ্যই তেতুলিয়া এই পাশে হবে, টেকনাফ এই পাশে হবে, তাই না? তাহলে সবচেয়ে উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়, সবচেয়ে উত্তরের উপজেলা হচ্ছে তোমার তেতুলিয়া, ঠিক আছে। তাহলে আমরা সবচেয়ে উত্তরের জেলা কি পাচ্ছি, পঞ্চগড়, সবচেয়ে উত্তরের উপজেলা পাচ্ছি হচ্ছে আমরা তেতুলিয়া। ওকে, এগুলো লিখলে আসলে অনেক টাইম লেগে যাবে, তোমরা নিজেরা লিখে নিলে ভালো। জেলা হচ্ছে তোমার এই যে পঞ্চগড়, দেখতেই পারতেছো, হ্যান্ডরাইটিং এত বাজে, লিখতে ইচ্ছা করে না। আচ্ছা, উপজেলা, উপজেলা হচ্ছে তোমার কি, তেতুলিয়া। এখন প্রশ্ন এগুলো অনেক ইজি প্রশ্ন হয়ে যায়, ওনারা জানে, তুমি এটা খুব ভালো করে জানো যে তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত বাংলাদেশের সীমানা। এবার উনি তোমাকে প্রশ্ন করবে, তাহলে আমাকে বলো তো সবচেয়ে উত্তরের স্থান কোনটা। তুমি মনে করো স্থান, কয়েকটা স্থান মিলে একটা উপজেলা হয়, কয়েকটা উপজেলা মিলে একটা জেলা হয়, তাহলে সবচেয়ে উপরের মানে সবচেয়ে উত্তরের স্থানটার নাম কি, স্থানটার নাম হচ্ছে তোমার বাংলা বান্ধা, ঠিক আছে। বাংলা বান্ধা। এখন এখানে আসলে অনেকে থানা হিসেবেও ভাগ করতে পারে, তো সেই হিসেবে জায়গির যারটা চলে আসে। তো অনেকবার প্রশ্ন আসে কি, ধরো টিচার তোমাকে কনফিউজ করার জন্য এভাবে প্রশ্ন করে সবচেয়ে উত্তরের স্থান কোনটা, জায়গি ধরো এই চারটা দিয়ে জায়গির যত দিয়ে দিল, তো জায়গিটা তো আসলে স্থান হিসেবে একদম অ্যাপ্রোপ্রিয়েট না, বাংলা বান্ধা একেবারে তোমার স্থান হিসেবে অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, ঠিক আছে। ওকে, 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 ঠিক আছে। থ্যাংকস ফর অ্যান্সারিং, যারা ক্লাস আসলেই করতেছো, থ্যাংক ইউ। ওকে, এখন তাহলে আমাদের উত্তরের কাহিনী শেষ, এখন আমরা চলে এসেছি আমাদের দক্ষিণ। আমি এই পাশে এটা মুছে ফেলি, নাহলে আমি লিখতে পারবো না। ওকে, দেখো চলে এসেছে আমরা দক্ষিণে। এখন তোমাকে দেখো দক্ষিণের মধ্যে আমাদের সবার, আমরা জানি দক্ষিণে এখানে কি আছে, আমাদের বঙ্গোপসাগর, আমাদের বে অফ বেঙ্গল। দেখি কেউ আমাকে বলতে পারো কিনা আহ বঙ্গোপসাগরের সবচেয়ে গভীরতম স্থানের নাম কি, কেউ বলতে পারবে আমাকে? দেখি কেউ কমেন্ট করে বলতে পারো কিনা। বলতে পারলে তোমার জন্য কি কোনো পুরস্কার নাই, যাই হোক। আচ্ছা, তাহলে সবচেয়ে দক্ষিণের মধ্যে আমরা কি পাচ্ছি, দেখো যেহেতু এখানে বঙ্গোপসাগর আছে, আমাদের সাগরওয়ালা একটাই জায়গা আছে, কক্সবাজার। তাহলে আমাদের সবচেয়ে দক্ষিণের জেলা হচ্ছে তোমার কক্সবাজার, ঠিক আছে। বুঝলাম, ওই যে টেকনাফ থেকে তেঁতুলিয়া বারবার বলছে, তাহলে সবচেয়ে দক্ষিণের জেলা পাইলাম কক্সবাজার, কক্সবাজার। উপজেলা হচ্ছে আমার কোনটা, উপজেলা হচ্ছে তোমার টেকনাফ, তাই না? উপজেলা হচ্ছে টেকনাফ। ওকে, এখন ওই যে আবার সেম, তোমার সবচেয়ে দক্ষিণের স্থান কোনটা। এখন ধরো আমি যদি উপজেলা থেকে আরেকটু ছোট করে ইউনিয়ন বলি, বা ধরো থানা, থানা আসলে উপজেলার কাইন্ড অফ একই সেমই হয়ে যায়। আমি তোমাকে ইউনিয়ন বলি, তাহলে সেক্ষেত্রে তুমি সেন্ট মার্টিন অ্যান্সার দিতে পারো।
বাট আমি যদি তোমাকে বলি যে সবচেয়ে মানে একদম দক্ষিণের স্থান কোনটা, স্থান বললে ছেড়াদ্বীপ ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, ঠিক আছে? তাহলে স্থান বললে তুমি কি দিবা? ছেড়াদ্বীপ দিবা। কিন্তু আমি আবারও বলতেছি, প্রশ্ন কিন্তু তোমাকে চাইলে সেন্ট, ধরো যদি ছেড়াদ্বীপ অপশনের মধ্যে না থাকে, যদি সেন্ট মার্টিন থাকে তাহলে সেন্ট মার্টিন দিবা, ঠিক আছে? তাহলে সেন্ট মার্টিন, কিন্তু সেন্ট মার্টিন তুমি জানো যে এটা কোনো স্থান, এটা অনেক বড় একটা এরিয়া জুড়ে, এই জন্য ছেড়াদ্বীপ দেওয়াটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? সেন্ট মার্টিন আমরা কখন দিব? যদি আমরা যদি ইউনিয়ন বলে তখন আমাদের সেন্ট মার্টিন দিতে পারি, ঠিক আছে? সোয়াচ অফ নো গ্রাউন্ড, ভেরি গুড। সোয়াচ অফ নো গ্রাউন্ডে বাংলা কি? গঙ্গা খাত, ঠিক আছে? তাহলে বঙ্গোপসাগরের সবচেয়ে ডিপেস্ট পয়েন্ট যখন ওনারা গিয়ে হিসাব করছে, তখন ওনার নাম দিছে সোয়াচ অফ নো গ্রাউন্ড। নামটা আসছে এভাবে যে ওখানে কোনো মানে ধরো মাটির কোনো সীমানা নাই, মানে কোনো কি বলে কোনো উপস্থিতিও নাই, এবার নাম হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড, বা এটা বাংলা নাম হচ্ছে গঙ্গা খাত, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের উত্তর দক্ষিণের কাহিনী শেষ। টেকনাফ টু তেতুলিয়া। এখন টেকনাফ টু তেতুলিয়া কেন তোমাকে এত ইম্পর্টেন্স দিয়ে পড়াচ্ছি, কারণ এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা 24-25 প্রশ্ন আসছে। কি প্রশ্ন আসছে আমি বলতেছি, আগে আমরা পূর্ব পশ্চিমে একটু জেনে নিই, তাই না? আচ্ছা, তো দেখো আমাদের সবচেয়ে পূর্ব, এখন দেখো আমাদের সবচেয়ে পূর্ব, পূর্ব কোন দিকে বলো? পূর্ব কোন দিকে? ওকে, তো ওনারা আসলে পূর্ব, ধরো এভাবে করে আমি যদি তোমাকে বলি এটা হচ্ছে নর্থ, দেখো বাংলাদেশের ম্যাপটা কিন্তু একটু বাঁকানো, ঠিক একদম আমরা যেরকম স্ট্রেট লাইনে পড়ছিলাম ওইরকম স্ট্রেট লাইন। এখন তুমি যদি এটাকে একটু স্ট্রেট লাইনে আনতে যাও, তুমি দেখবা এই যে বান্দরবানটা আমাদের একটু পূর্ব দিকে চলে আসে, ঠিক পূর্ব না, তুমি এটাকে একটু বলতে পারো যেটা যদি দক্ষিণ হয়, দক্ষিণ পূর্ব দিকে। বাট আমরা এত অ্যাকুরেট ভাবে বলি না, আমরা এটাকে পূর্বের কাতারে ফালাই দিই। তো আমাদের সবচেয়ে পূর্বের জেলা, আমি এখানে একটু মুছি না, তুমি দেখবা না, এই যে আমাদের সবচেয়ে পূর্বের জেলা হচ্ছে, যদি আমি আবারও বলছি, যদি বাংলাদেশের ম্যাপটাকে ধরো এটা এরকম বাঁকা হয়ে আছে, এটা যদি একদম স্ট্রেট লাইনে নিয়ে আসো, তাহলে তুমি দেখবা যে বান্দরবান হচ্ছে সবচেয়ে পূর্বে, ঠিক আছে? তাহলে বান্দরবান হচ্ছে আমাদের সবচেয়ে পূর্বের জেলা। এখন বান্দরবানের মধ্যে আবার আমাদের সেম জিনিস জানা লাগবে, সবচেয়ে পূর্বের উপজেলা কোনটা, সবচেয়ে পূর্বের তোমার স্থান কোনটা, ঠিক আছে? সবচেয়ে পূর্বের স্থান কোনটা? সো উপজেলার মধ্যে হচ্ছে মনে রাখবা থানচি। এভাবে করে আমরা ধরো বান্দরের ইংলিশ কি? মাংকি না? তাহলে মাংকি থানচি মিল আছে না? তাহলে সবচেয়ে পূর্বের জেলা বান্দরবান, উপজেলা তোমার থানচি, ওকে? আর স্থানের নাম দেখি আপনারা কি বলতে পারবেন কিনা, এখানে আগে শুনে থাকলে ওরা হয়তো বলতে পারতো। ঠিক আছে, আখাইন ঠং, ভেরি গুড। কে আনসার করছে? রাকিব হাসান, সাবাস। আখাইন ঠং তুমি দেখি ভালোই জানো। তো এগুলা কিন্তু অনেকবার প্রশ্ন আসে, এগুলো জানতে হবে। তাহলে সবচেয়ে পূর্বের জেলা বান্দরবান, উপজেলা তোমার কোনটা? থানচি। আর সবচেয়ে পূর্বের স্থান হচ্ছে তোমার আখাইন ঠং, ঠিক আছে? থানচি, রুবাই শেখ, ভেরি গুড। আচ্ছা, এখন চলে আসি হচ্ছে আমরা পশ্চিমে, ঠিক আছে? ওকে, এখন পশ্চিমে এটা দেখেন, আপনি সোজা করেন না বাঁকা করেন, একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। দেখো এই যে চাঁপাই নবাবগঞ্জ, একদম তোমার বুক উঁচা একদম কর্নার হয়ে দাঁড়ায় আছে। তাহলে আমাদের সবচেয়ে পশ্চিমের জেলা হচ্ছে কোনটা? চাঁপাই নবাবগঞ্জ। এই চাঁপাই নবাবগঞ্জের এখন অব্দি চাঁপাইটা বাদ দিয়ে দিচ্ছে, সবাই নবাবগঞ্জই ডাকে। তো এই যে চাঁপাই নবাবগঞ্জ আমাদের সবচেয়ে পশ্চিমের জেলা, ঠিক আছে? তাহলে এখানেও সেম। তো আচ্ছা না, একটু বেশি অফেন্ডিং হয়ে যায়, বাদ দিয়ে আমরা। তো মনে রাখবো যারা নবাব থাকে তারা হচ্ছে একটু মানে নিজেদেরকে একটু প্রভু মনে করে না? তো হিন্দুদের দেবতার নাম হচ্ছে শিব। তাহলে মনে রাখবা সবচেয়ে পশ্চিমের উপজেলা হচ্ছে তোমার কোনটা? শিবগঞ্জ, ঠিক আছে? সবচেয়ে পশ্চিমের উপজেলা হচ্ছে তোমার শিবগঞ্জ। তাহলে মনে রাখবা নবাব দিয়ে, যে নবাবরা নিজেদেরকে একটু মানে প্রভু মনে করে, তো সেখান দিয়ে মনে রাখবা শিবগঞ্জ, ঠিক আছে? সবচেয়ে পশ্চিমের উপজেলা হচ্ছে শিবগঞ্জ। এবং ধরো তুমি তোমার প্রভুকে কিসে ধারণ করো? তোমাদের মনে ধারণ করো, ধার্মিক অনুভূতি, আমাদের মনের অনুভূতি। তাহলে তুমি মনে রাখবা সবচেয়ে পশ্চিমের স্থান হচ্ছে মনাকশা, ঠিক আছে? মনাকশা, ওকে? মনাকশা, মনাকশা, শিবগঞ্জ, ওকে। তাহলে দেখো আমরা এখান থেকে অনেক কিছু জেনে ফেলছি। সবচেয়ে উত্তরে কোনটা আছে, সবচেয়ে দক্ষিণে কোনটা, সবচেয়ে পূর্বে কোনটা আছে, সবচেয়ে পশ্চিমে কোনটা আছে। এখন আমি চলে আসি হচ্ছে এইবার না, গতবার মেডিকেল ভর্তি পরীক্ষা কি প্রশ্ন আসছে? গতবার মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন আসছে যে তুমি যদি এই যে এখানে আমরা যে তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত বাই রোড সড়ক দিয়ে যাও, তাহলে তোমার মাঝপথে কোন জেলাটা অতিক্রম করতে হয়? এখানে অনেকগুলো অপশন ছিল।
এই জন্য বারবার বলি ম্যাপ দেখেন, ম্যাপ দেখেন। এখানে আপনি যেই জিকে বই খুলেন, আপনি যদি আমাদের জিকেলজি বইও খুলেন, দেখবেন এখানে প্রত্যেকটা আপনাকে বক্স বক্স করে দিচ্ছে, কারণ এগুলো বক্স করে পড়লে আমার মনে হয় সোজা। কিন্তু তুমি যতক্ষণ পর্যন্ত চোখের দেখায় না দেখবা যে না পশ্চিমে চাপায় নবাবগঞ্জ আছে, সেটা তোমার মাথায় সেট হবে না। আর তুমি যতবার দেখবা তোমার এই জেলাগুলো চোখের মধ্যে ভাসবে। আমি আমার মেডিকেল ভর্তি পরীক্ষা যখন দিতে গিয়েছি, আমার চোখে আসলেই ম্যাপ ভাসতেছিল, যদি আমাদের এবার এরকম কোনো প্রশ্ন আসে নাই, চিন্তা করা লাগে নাই। বাট এইবার যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা মানসিক দক্ষতা অ্যাড হয়েছে জিকের সাথে, যে তোমাকে একটু পরীক্ষা হলে চিন্তা ওরা করাবে। ঠিক আছে, ওকে, তাহলে দেখো তোমাকে আমি বলছি এই তেতুলিয়া থেকে আমি আসবো কোথায়, টেকনাফে। কিসে আসবো, বাই রোড, মানে আমি রাস্তা দিয়ে যাব। তাহলে তুমি এখানে যতগুলা ইয়া পাচ্ছ, দেখো আমি জাস্ট একটা স্ট্রেট লাইন টানি, তোমাকে কিন্তু অন্য কোনো জেলা বলে নাই, তোমাকে বলে নাই তুমি সিলেট থেকে সাতক্ষীরা আসবা, অন্য কোনো জেলা বলে নাই, খুবই কমন। আমরা সবাই জানি টেকনাফ টু তেতুলিয়া হচ্ছে বাংলাদেশের ফার্স্ট টু লাস্ট এন্ড। এখন তোমাকে বলছে বাই রোডে তুমি কোন কোন জেলা ক্রস করবা। তাহলে তুমি দেখো আমি একদম স্ট্রেট লাইন টানছি না, তাহলে আমাদের ঢাকার আশেপাশে যে ইয়াগুলো আছে, এটা তোমাকে অবশ্যই পরীক্ষা একটু চিন্তা করতে হবে। যে ম্যাপ ভালো করে জানে, যে ম্যাপ বেশি বেশি করে দিচ্ছে, তার চোখের মধ্যে এটা ভাসবে। তো ধরো যখন আমি বাই রোড যাবো, আমাদের কিছু নদী তো অতিক্রম করতে হবে। তো এই পথে আমাদের, তুমি দেখো এই যেখানে এই যে পানির কিছু ইয়া দেওয়া আছে না, তো পানির কিছু ইয়া দেওয়া, এগুলো এই জন্যই বলে জানতে হবে। আমি আমাদের প্রবলি ইউটিউবের মধ্যে একটা নদ নদীর একটা ক্লাস আছে, যেখানে আমি তোমাদেরকে ছবি এঁকে কোন নদীর উৎপত্তি কোথায়, কোন নদী কোথায় গিয়ে মিলিত হয়েছে, কোন নদী কোন দিক দিয়ে এসেছে, ওগুলো সব ডিটেলস আলোচনা করেছি। আজকের ক্লাসটা খুব ইয়া হয়ে যাবে, এই জন্য আজকের ক্লাসে নদ নদীর টপিকটা আনি নেই। তোমরা চাইলে ভিডিওটা দেখে আসতে পারো, বা আমি আলাদা করে একটা ভিডিও ছাড়বো এটার জন্য, ঠিক আছে। তো দেখো এখান দিয়ে যখন যাচ্ছে, তাকে যমুনা নদী পার করতে হচ্ছে। এখান দিয়ে আমাদের ব্রহ্মপুত্রের একটা ফ্লো এসে যমুনা নদী আসতেছে। তো এখন যদি যমুনা নদী, এখন সে তো সাতরায় পার হবে না, তাকে কি সে বাই রোডে পার হতে হবে। তাহলে যমুনা নদীর উপরে তাকে একটা ব্রিজ দিয়ে পার হতে হবে, তাই না? তাহলে দেখো এই যে এখানে ব্রিজটা যমুনা নদী, কোন ব্রিজ, মানে মেইনলি সিরাজগঞ্জ জেলার উপর দিয়ে সবচেয়ে শর্টেস্ট ব্রিজ, যেটা যমুনা নদী পার হইতে ইজি হয় আর কি। এবং সিরাজগঞ্জের মানুষ এখানে যারা আছে তারা আরো ভালো জানো। তো দেখো আমি যখন পার হব, মানে এই যে টেকনাফ থেকে তেতুলিয়া যাব, তখন আমি অনেকগুলো জেলা, দেখো এখানে আমি লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ, মানে ঢাকার আশেপাশে যে এরিয়া গুলো আছে সেগুলো আছে। তো আমি বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথায় যাব, ঢাকা বাংলাদেশের সেন্টারের মধ্যে পড়ে, অবশ্যই সেন্টারটা ক্রস করবে। তাহলে যদি অপশনে ঢাকা থাকতো ঢাকাও অ্যান্সার হতো, বাট ঢাকা অপশনে ছিল না। যাই হোক, তো এই দেখো এখানে সিরাজগঞ্জ, এই সিরাজগঞ্জের উপর দিয়ে যমুনা নদীর উপরে একটা ব্রিজ যায়, এখান দিয়ে পার হয়ে বগুড়া টুগুড়া পার হয়ে তারপরে আমি তেতুলিয়ায় যাবো। তো এই জন্য অপশন তোমাকে বাদ দিতে হবে। এখন ধরো তুমি এখানে একটা স্ট্রেট লাইন, তুমি তোমার চোখের মধ্যে যতটুকু মনে আছে এতগুলো জেলা মনে নাই, তোমার জাস্ট মনে আছে আপু এখানে মনে হয় ঢাকা ছিল, এখানে ঢাকার আশেপাশে মানিকগঞ্জ এগুলো টেগুলো ছিল, সিরাজগঞ্জ তোমার কথা হয়তো মনে আছে। এখন ধরো আমি অপশনের মধ্যে দিলাম যশোর। যশোর কি কোনোভাবে যাবে? কারণ তুমি যাচ্ছে এখান থেকে এখানে, যশোর পড়ে গেছে একদম তোমার হচ্ছে এই যে কি বলে আমাদের একদম দক্ষিণ পশ্চিম দিকে যশোর পড়ে গেছে, যশোর তো জীবনেও হবে না। এখন আমি তোমাকে বলি যে মৌলভীবাজার, তুমি নিজের চোখেই জানো যে মৌলভীবাজার পরে হচ্ছে একদম তোমার উত্তর পশ্চিম উত্তর পূর্বের দিকে পড়ে, তাহলে কখনোই তো মৌলভীবাজার অ্যান্সার হবে না। বা ধরো আমি তোমাকে বললাম বাগেরহাট, তুমি জানো বাগেরহাট দক্ষিণ অঞ্চলের জেলা, তাহলে বাগেরহাট ক্রস করে কিভাবে যাবে? ও যাইলে সবসময় সেন্টারের মাঝখান দিয়ে যাবে। তাহলে এই জন্য আপনাদেরকে বলি ম্যাপটা পড়েন, এই ম্যাপটা যদি আপনারা দেখেন অ্যাটলিস্ট, তখনই এসব প্রশ্ন অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে। সো দেখো সো এখান থেকে আমরা মোটামুটি এইটুক জানলাম। ওকে, এখন আপনাদেরকে খুবই ইজি ইজি কিছু প্রশ্ন জিজ্ঞেস করে, এগুলো বাচ্চারাও জানে। ওই যে আমার বোন জিকে পড়ে, ও ছোট ক্লাস 3-তে উঠছে এবার, তো ওর জিকে তো মনে হয় এগুলাই পড়ে। বলেন আপনারা আমাকে বলেন বাংলাদেশের বিভাগ কয়টা, বাংলাদেশের জেলা কয়টা? কমেন্টের মধ্যে বলেন বাংলাদেশের বিভাগ কয়টা এবং বাংলাদেশের জেলা কয়টা। আমাদের ক্লাসের অলরেডি হাফ আওয়ার পাস্ট। তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্টের মধ্যে বলেন বাংলাদেশের বিভাগ কয়টা এবং জেলা কয়টা। বলো বলো, বাংলাদেশের বিভাগ কয়টা আর জেলা কয়টা? কিরে, আমার কি কমেন্ট হ্যাং খেয়ে গেছে নাকি তোমরা বলতেছো না? দাঁড়াও আমি রিফ্রেশ করে ঢুকি। আচ্ছা ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো বাংলাদেশের, এটা আমরা সবাই জানি, বাংলাদেশের বিভাগ আগে ছিল 7টা। 2015 সালে এই ময়মনসিংহ বিভাগটাকে, মানে যে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর এগুলো সবগুলোকে নিয়ে আমাদের 8টা বিভাগ করছে, এবং বাংলাদেশের জেলা হচ্ছে 64টা।
এখন আমরা অনেক বছর ধরে শুনে আসি যে আমাদের 65তম জেলা হিসেবে ভৈরবকে ইনলিস্টেড করা হয়েছে, বাট ওটা এখনো গ্যাজেট আকারে প্রকাশিত হয়নি, তাই আমরা ওইটা নাম নিব না। আমাদের 64টা জেলা, 8টা বিভাগ, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এখন আমরা হচ্ছে এটা জানবো যে আমাদের আয়তনে কোনটা বড়, এগুলো তোমরা আসলে আমার থেকে ভালোই জানবা। সে হোক, আমরা বলি, সেটা হচ্ছে আমাদের এই যে চট্টগ্রাম বিভাগটা, এই চট্টগ্রাম বিভাগটা পুরা এই এরিয়াটুকু পুরাটা জুড়ে হচ্ছে আমাদের চট্টগ্রাম বিভাগের মধ্যে পড়ে। এই চট্টগ্রাম বিভাগটা হচ্ছে আমাদের আয়তনে সবচেয়ে বড়। তুমি এরিয়া দেখেই বুঝতে পারো যে আয়তনে সবচেয়ে বড়। আমি এই সাইন দিয়ে বুঝাই বড়। তো আয়তনের সবচেয়ে বড় হচ্ছে আমাদের এই চট্টগ্রাম বিভাগ, ঠিক আছে? এবং আমি তোমাকে বলি যে আয়তনের সবচেয়ে ছোট বিভাগ কোনটা, এই যেটা রিসেন্টলি হয়েছে, এই যে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, এই পুরো এরিয়াটুকু নিয়ে হচ্ছে আমাদের ময়মনসিংহ বিভাগ হয়েছে। এটা হচ্ছে তোমার আয়তনে সবচেয়ে ছোট, ঠিক আছে? এখন আমি তোমাকে বলতেছি, বলো জনসংখ্যায় সবচেয়ে বড় বিভাগ কোনটা জনসংখ্যায়? তোমার কোনো অপশনও লাগবে না, তুমি এমনি আসতে পারো আপু, ঢাকা। ঢাকার মধ্যে মানুষ গিজ গিজ করতেছে। তো এই যে আমাদের মাঝখানে আমাদের সেন্ট্রাল ঢাকা, আমাদের এই যে আমাদের ঢাকা, এই ঢাকা, এই ঢাকা হচ্ছে আমাদের জনসংখ্যায় সবচেয়ে বড়। তো এগুলা মাঝে মাঝে প্রশ্নে আসতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের বরিশালের মানুষ, বরিশালের শিক্ষার হার একদম 100%, খুবই ছোট একটা বিভাগ। এই যে বরিশাল, এই বরিশাল বাগেরহাট ঢুকে গেছে মাঝখানে, তার একটা মিনিট। ওকে, এই যে বরিশালের মানুষ অনেক সচেতন, এই জন্য এদের জনসংখ্যায় সবচেয়ে কম, ঠিক আছে? জনসংখ্যায় সবচেয়ে কম। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে আশা করি আপনারা এটা বুঝছেন, ক্লিয়ার এই জায়গাটুকু? আর ভাই প্রত্যেকবার কমেন্ট একবার করে রিফ্রেশ দেওয়া লাগতেছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখন আমি যদি আপনাকে বলি, আচ্ছা একটা জিনিস একটু মাথায় রেখে দাও, এটা মাঝে মাঝে পরীক্ষার মধ্যে আসে, বাট আপনারা কেন জানি এইসব মান মুখস্থ করতে গিয়ে খুবই অবস্থা খারাপ হয়ে যায়। সেটা হচ্ছে আমরা একটু একটা ক্যালকুলেশনই দেখি, ঠিক আছে? দাঁড়াও একটা মিনিট মুছে নি, পরে বুঝে যাবে না কিছু। ওকে, দেখো আমরা একটা ক্যালকুলেশন শিখি, সেটা হচ্ছে তুমি প্রশ্ন করতে পারো যে আপু বাংলাদেশের টোটাল সীমা রেখা কত? আমরা যে চারপাশ থেকে এত ভারত, মিয়ানমার সবকিছু পড়ে ফেললাম, বাংলাদেশের এই টোটাল সীমা রেখাটা কত? তো মনে রাখবা বাংলাদেশের টোটাল বা মোট সীমা রেখা, বাংলাদেশের মোট সীমা রেখা হচ্ছে তোমার 5138 বর্গ কিলোমিটার। আমি ইউনিটটা লিখলাম না, ঠিক আছে? 5138 কিলোমিটার, ঠিক আছে? বাংলাদেশের মোট সীমা রেখা, তুমি বাংলাদেশকে পুরোটা মাপো, তাহলে তুমি পাবা কত? 5138 কিলোমিটার। এখন এই দেখো এখানে তোমার সমুদ্র মানে নদীর পাড়টুকু আছে না, পানির পাড়টুকু আছে না, আর এই পাড়টুকু তোমার হচ্ছে শুধুমাত্র ভূমি, এর আশেপাশে কোনো পানি নাই। তাহলে আমি তোমাকে বলি যে মোট স্থল সীমা, আই রিপিট, মোট স্থল সীমা। তাহলে স্থল সীমা হচ্ছে এই দুইটা মান, জাস্ট মনে রাখো, বাকি আর কিছু মনে রাখা লাগবে না। মোট স্থল সীমা হচ্ছে তোমার কত? 4427, ঠিক আছে? তাহলে মোট সীমা রেখা 5138 কিলোমিটার, মোট স্থল সীমা হচ্ছে 4427। ওকে, আচ্ছা তাহলে এখন যদি আমি তোমাকে বলি যে বলতো বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য কত? উপকূল মানে কি? সমুদ্র তীরবর্তী অঞ্চল, মানে যেটা স্থল সীমার মধ্যে পড়ে না, যেটাকে আমরা আলাদা করেছি। দেখো তুমি এটা থেকে এটাকে মাইনাস করলে তুমি কি পেয়ে যাবা? উপকূলের দৈর্ঘ্য পেয়ে যাবে, তাই না? তো এটা থেকে এটাকে মাইনাস করলে পাই আমরা 711 কিলোমিটার। এটাই তোমার হচ্ছে উপকূলের দৈর্ঘ্য, ঠিক আছে? উপকূলের দৈর্ঘ্য। ওকে, ওকে, আচ্ছা। তো আমাদের এই যে সি এর পার্টটুকু বা উপকূলের পার্টটুকু, এই উপকূলের পার্টটুকুর সাথে আসলে আমাদের কারো কোনো মানে সম্পর্ক নাই। এই জন্য আমি যদি তোমাকে বলি যে এখন আমাকে বলো তাহলে বাংলাদেশ এবং ভারত, এই বাংলাদেশ এবং ভারতের সীমারেখা কত? তাহলে দেখো বাংলাদেশ এবং ভারতের সীমারেখা আমরা কিসের থেকে পাবো? এই যে স্থল সীমার থেকে পাবো। তো স্থল সীমার থেকে বাংলাদেশ এবং ভারত, দেখো আমি বাংলাদেশ প্লাস ইন্ডিয়া আই দিয়ে লিখি, এখানে বাংলাদেশ প্লাস ইন্ডিয়ার সীমারেখা টোটাল হচ্ছে তোমার 4156, ঠিক আছে? তাহলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমারেখা কত? এই 4427 4156। তাহলে এখন তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারবে না বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে কত। এই দুটাকে মাইনাস করে দিলে যা থাকে তাই বাংলাদেশ এবং মিয়ানমারের মতো। তাহলে অ্যান্সার হচ্ছে 271 আর কি। এটা হচ্ছে তোমার বাংলাদেশ এবং মিয়ানমারের সীমারেখা, ঠিক আছে? ঠিক আছে,
জোবায়ের জিকেতে না, আমাদের মেডলজি পেজে পোস্ট করা আছে, আমাদের গত বছরের প্রশ্ন পোস্ট করা আছে, প্লাস আমাদের জিকেলজি বইয়ের মধ্যে আমাদের প্রশ্ন ব্যাংকের মধ্যে সব গত বছরের প্রশ্ন থাকবে উইথ এক্সপ্লেনেশন যে কোন জায়গা থেকে কিভাবে এসেছে। ঠিক আছে, সো আমাদের এই টপিকটুকু গেল। ওকে, হ্যাঁ, একটু বুঝছো না? এটা কি আর মনে রাখা লাগবে আলাদা করে কষ্ট করে? ঠিক আছে, এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন বলবো যেটা এবার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে। ঠিক আছে, আচ্ছা, এইবার আপনাদের মেডিকেল ভর্তি পরীক্ষা একটা প্রশ্ন আসে, ধরো আমরা হচ্ছে তোমার জেলা জেলা রিলেটেড যেসব ইনফরমেশন গুলো আছে এগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়তাম না, কারণ এগুলো থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন আসে না। কিন্তু এইবার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে হচ্ছে যে সবচেয়ে বেশি আখ, মানে আমরা আমরা কুমিল্লার ভাষাটাকে গ্যান্ডারিও বলি, আপনারা আখ বলেন, যে আখ থেকে আমরা যে চিনি বানাই, এই আখ উৎপাদনকারী সব মানে জেলা কোনটা, সবচেয়ে বেশি আখ উৎপাদনকারী জেলা কোনটা? এখন চোখের মানে চোখের বলবো, আমরা ছোটবেলা থেকে জেনে আসছি পাবনা, ঈশ্বরদী, এখানে চিনি কল আছে, এখানে সবচেয়ে বেশি আখ উৎপাদন হয়। কিন্তু প্রশ্নটা আসলে ওনারা গতানুগতিক তুমি যেটা জেনে আসছো সেটা অনুযায়ী করে নাই। ওনারা প্রশ্নটা করছে কিসের বেসিসে, এই বছর বা প্রতি বছর আমরা যখন তোমরা জিডিপি ছোটবেলা পড়ছো না, জিডিপি কাউন্ট করে, জিএনপি কাউন্ট করে, তো এই যে জিডিপি জিএনপি কাউন্ট করতে গিয়ে আমরা একটা জিনিস কাউন্ট করি, সেটা হচ্ছে এই বছর আমাদের মোট ফসল কতটুকু উৎপাদন হয়েছে। সো সেই হিসাবে এই বছর মানে তোমাদের 25-26 বছরে অর্থ বছরে আমাদের ওই মোট ফসল উৎপাদনের মধ্যে কোন জায়গায় সবচেয়ে বেশি আখ উৎপাদন হয়েছে সেই হিসেবে প্রশ্নটা করা হয়েছে। সো আমি এখানে তোমাকে বিভাগ ওয়াইজ যতগুলো জেলার মধ্যে যতগুলো ফেমাস জিনিসপত্র আছে সেগুলো জানানোর চেষ্টা করব, বাট উইথ আ ডিসক্লেমার যে আপনাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় সব সময় কারেন্ট ইনফরমেশনকে ফোকাস করা হয়। সো আপনি এখান থেকে যেটা জেনে যাবেন সেটা কিছু চিরন্তন সত্য থাকবে, কিন্তু কিছু ধরো তুমি জেনে আসছো যে রাজশাহী আমের জন্য বিখ্যাত, কিন্তু হতেই পারে যে এই বছর আম হচ্ছে তোমার ধরো সিরাজগঞ্জের মধ্যে বেশি হয়েছে, তুমি যে পুরা কনফিডেন্স নিয়ে চাঁপাইনবাবগঞ্জ দাগায় আসলা, বাট অ্যান্সার হয়ে গেছে সিরাজগঞ্জ। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দিস থিংস, যে এই বছর কি হয়েছে। এই জন্য আমরা মেডিলজি থেকে আমি বলেছি সবাইকে যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বা প্রতি মাসে কি কি হয় সেগুলো ডেইলি অ্যাফেয়ার্স আমরা পোস্ট আকারে হোক, ভিডিও আকারে হোক, ক্লাস আকারে হোক তোমাদেরকে আপডেটে রাখার চেষ্টা করবো। ঠিক আছে, তুমি এখন ধরো আমাদের মেডিকেল আমাদের বইগুলো হচ্ছে এভাবে প্রসেস করি আমরা যে ওই বছর যে রিসেন্ট এডিশনের বইগুলো বের হয় সেই অনুযায়ী আমরা আমাদের বইগুলো প্রিপেয়ার করি। তো তুমি যদি এখন ভর্তি হও ইনশাল্লাহ 4-5 মাসের মধ্যে বইগুলো রেডি হয়ে তোমরা হাতে পারবা। তুমি বলতে পারো যে আপু তাহলে এখন কেন আপনারা বই দিচ্ছে না, তুমি কি চাও আমি তোমাকে পুরনো এডিশনের বই অনুযায়ী সেখান থেকে ইনফরমেশনে দাগাই দিই? কারণ একা আজমল সারি বইয়ে যে পরিমাণ ড্রাস্টিক চেঞ্জ আনে আর কারো আনা লাগে না। ঠিক আছে, তো এই জন্য তুমি চাইলে আমাদের পুরোনো বই নিতে পারো, বাট আমি সাজেস্ট করবো এটা আমাদের নতুন ব্যাচে আমরা অলরেডি বই টাকা নিচ্ছি, ওইটার পরে আমরা 4-5 মাস ধরে নিজেরা বইয়ের উপরে কাজ করব। প্রত্যেকটা কোয়েশ্চেন ইনস্ট্রাক্টররা মেন্টররা যারা মেটেরিয়ালস উপরে কাজ করে, আমাদের মেটেরিয়ালস একটা হিউজ টিম আছে যেখানে তোমার ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সব ভালো ভালো মেডিকেল কলেজের স্টুডেন্টরা মিলে কাজ করে, আমি ইনস্ট্রাক্টর ডিরেক্ট ইনভলভ থেকে কাজ করি। সো আমাদের মেটেরিয়ালস গুলো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এবার অনেক ভালো হবে, আরো বেটার হবে, প্রতি বছরের তুলনায় আরো বেশি আমরা উন্নতি আনার চেষ্টা করি। সো এই জন্য একটু আপডেট থাকার জন্য আমরা আর কয়েক মাস পরে আনবো আর কি। ঠিক আছে, ওকে। যেরকম জিকে বই পুরোপুরি আমার দায়িত্বে থাকে, সো আমি যেহেতু গত বছর বা 2 বছর ধরে একটু প্রশ্ন প্যাটার্ন আমাদের চেঞ্জ লক্ষ্য করছি, ইনশাল্লাহ এবার আমাদের জিকে বইয়ের মধ্যে ওটা রিফ্লেকশন থাকবে কিভাবে পড়লে তুমি ওই অ্যাটিপিক্যাল কোয়েশ্চেন গুলো অ্যান্সার করে আসতে পারবা। সো আমরা একটু সামনে আগাই, আমরা হচ্ছে তোমার ওকে ফার্স্টে আমাদের এখান থেকে একটা জিনিস তুমি জানতে পারো, সেটা হচ্ছে কিছু কিছু ধরো আজকে এগুলার যে নাম সেগুলো আগে কিন্তু এই নামটা ছিল না। ঠিক আছে, আগে তার নাম অন্য কিছু ছিল। যেরকম আমরা যদি বলি, একটু আগে আপু তোমাকে বলে আসে যে কুমিল্লা, কুমিল্লার আগের নাম কি ছিল? কুমিল্লার আগের নাম ছিল ত্রিপুরা। ঠিক আছে, কুমিল্লার আগের নাম কি ছিল? ত্রিপুরা। ওকে, তারপরে আসে যে তোমার এই যে আমাদের সবার প্রিয় কক্সবাজার, কক্সবাজারের মধ্যে এখন আমরা একটা পালঙ্কি রেস্টুরেন্ট পাই না? এই কক্সবাজারের আগের নাম ছিল তোমার পালঙ্কি। ঠিক আছে, এখনো এটাকে অনেকে ফালকি বা পালঙ্কি ডাকে, যাই হোক। তো এই যে কক্সবাজার জেলা, এর আগের নাম ছিল পালঙ্কি, এগুলো মাঝে মাঝে পরীক্ষার মধ্যে আসে যে ওর আগের নাম কি ছিল। ঠিক আছে, তারপরে যদি তুমি এখানে দেখো যে যশোর, তোমাদের জিৎ ভাইয়ার ফেমাস যশোর, এই যশোরের আগের নাম ছিল তোমার খলিফাতাবাদ। কি নাম ছিল? খলিফাতাবাদ। তাহলে দেখো গাজীপুরের কুমিল্লার আগের নাম ছিল ত্রিপুরা, কক্সবাজার ছিল পালঙ্কি, এই যশোরের আগের নাম কি ছিল? খলিফাতাবাদ। ঠিক আছে, ওকে, আচ্ছা।
তারপরে সবচেয়ে বেশি প্রশ্ন যেটা দেখে আসছে সেটা হচ্ছে এই যে বরিশাল। আপনারা যারা প্রাচীন বাংলা শাসন আমলের ক্লাসটা করছেন তারা হয়তো জানে যে আমাদের প্রাচীন বাংলায় 16টা জনপদ ছিল। ওই 16টা জনপদের মধ্যে আমরা এই নামগুলো পাই। তো বরিশালের আগের নাম ছিল চন্দ্রদ্বীপ, ঠিক আছে? তো এটা প্রশ্ন অনেকবার আসে যে চন্দ্রদ্বীপ কোনটার অপর নাম ছিল বা কোনটার পূর্ব নাম ছিল চন্দ্রদ্বীপ। তাহলে বরিশালের পূর্ব নাম ছিল তোমার চন্দ্রদ্বীপ, ঠিক আছে? আচ্ছা, তারপরে যে গাজীপুর, গাজীপুরে এখন গাজীপুরে যে ভাওয়াল এরিয়াটুকু পুরোটা মিলে গাজীপুর হয়ে যায়, বাট গাজীপুরের আগে নাম ছিল তোমার ভাওয়াল, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আমার সাথে মিলে তোমরা দিনাজপুর খুঁজো। দিনাজপুর কোথায় আছে? খুঁজো দিনাজপুর কোথায় আছে। আমি নিজেই খুঁজে পাচ্ছি না। দিনাজপুর খুঁজো, দিনাজপুর। এত ছোট ছোট লিখা, এই জন্য বলি যে ম্যাপ সামনে নিয়ে বসো। আচ্ছা, দিনাজপুর পাওয়ার আগে আমরা আরেকটা নাম পেয়ে গেছি এখানে, তোমাদের রাজবাড়ি। এই রাজবাড়ির আগের নাম ছিল তোমার গোয়ালন্দ, ঠিক আছে? এই রাজবাড়ি গোয়ালন্দ হচ্ছে তোমার ওর আগের নাম ছিল। এখনো দিনাজপুর খুঁজে পেলাম না, দিনাজপুর হারায় গেছে। কেউ আমাকে দেখা যাচ্ছে দিনাজপুর কোথায়, নাকি আমি দেখতেছি না, বারবার পাস করে যাচ্ছি। আমি দিনাজপুর খুঁজে পাচ্ছি না, দিনাজপুর হারায় গেছে। আমাকে দিনাজপুর খুঁজে দাও। আচ্ছা, এই তো দিনাজপুর। সি 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 সি। আচ্ছা, তো দিনাজপুর, এই দিনাজপুরের আগের নাম ছিল তোমার, নামটা খুবই উইয়ার্ড, এই জন্য আমার দিনাজপুরের নামটা খুব পছন্দ, সেটা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। মানে আমি জানি না কোন সেন্স এটা নাম এমন দিছে, বাট এই দিনাজপুরের আগের নাম কি ছিল? গন্ডোয়ানা ল্যান্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তোমার নাম কি? সেন্ট্রো সেলিস সালকাটা। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, পাইছি পাইছি, ঠিক আছে, পাইছি, থ্যাংক ইউ। তাহলে এই দিনাজপুরের আগের নাম কি? গন্ডোয়ানা ল্যান্ড, ঠিক আছে? গন্ডোয়ানা ল্যান্ড। তারপরে এই যে সিলেট, সিলেটের আগের নাম হচ্ছে জালালাবাদ। সিলেটের আগের নাম কি? জালালাবাদ। তারপরে খুলনা, এই খুলনার আগের নাম কি দেখি কেউ বলতে পারো কিনা? আচ্ছা, তোমাদের উপর সময় নষ্ট করে সময় নেই আসলে। এই খুলনার আগের নাম হচ্ছে জাহানাবাদ, ঠিক আছে? তাহলে দেখো এই যে আমাদের জালালাবাদ, জাহানাবাদ, যশোরের খলিফাতাবাদ, রাজবাড়ী গোয়ালন্দ, দিনাজপুরে গন্ডোয়ানা ল্যান্ড, ভাওয়াল, চন্দ্রদ্বীপ, তারপর ত্রিপুরা, পালঙ্কি, এরকম আরো অনেকগুলো নাম আছে, বাট এইগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, এখন আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কোন জেলা বা কোন বিভাগের মধ্যে কোন জেলা কিসের জন্য বিখ্যাত। একটু আপুর কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো, আমরা যতটুকু পারি একটু মজায় মজায় গুলো মনে রাখার চেষ্টা করবো। বাট আবারও বললাম যে মেডিকেল ভর্তি পরীক্ষায় হয় দুইভাবে প্রশ্ন আসবে, যেটা তুমি চির চির মানে প্রতিবার জেনে আসছো বা শুরু থেকে জেনে আসছো সেটা থেকে প্রশ্ন আসবে, বা রিসেন্ট ইনফরমেশন থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? ওকে, তো আমরা পাচ্ছি আমাদের এই যে ঢাকা বিভাগ, এই ঢাকা বিভাগের মধ্যে আমাদের 13টা জেলা আছে, এই জন্য আমরা সবচেয়ে বলতে পারি এটাকে 13টা জেলা। আচ্ছা, এই ঢাকার কি, ঢাকা সবচেয়ে বড় শহর, ঢাকা বাংলাদেশের রাজধানী। এই পর্যন্ত ঢাকা 5বার বাংলাদেশের রাজধানী হয়েছে, ঠিক আছে? আমি আহ 2-3টা সাল বলবো, দেখি বাকি 2টা সাল আপনারা বলতে পারেন কি। আচ্ছা, আমি 4টা বলে দিই, মাঝখানে একটা বলতে পারেন কিনা দেখি। 1610, 1660, 1947, 1971, মাঝখানে একটা সাল আছে। এই 5বার টোটাল ঢাকা বাংলাদেশের রাজধানী হয়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখি আপনারা কেউ বলতে পারেন কিনা। বলো বলো। ওকে, দেখি বলো। আচ্ছা, তো এই ঢাকা, তাহলে দেখো আমরা এখন বিভাগ ওয়াইজ দেখবো, ঠিক আছে? তো আমরা ঢাকা বিভাগের মধ্যে আছে ঢাকা। এই ঢাকা, তাহলে আমরা কি পাচ্ছি? ঢাকা বাংলাদেশের রাজধানী। এই ঢাকাকে মসজিদের শহর বলা হয়, এই ঢাকাকে রিকশার শহর বলা হয়, ঠিক আছে? কারণ ঢাকার এমন কোন এরিয়া তুমি পাবা না যেখানে মসজিদ নাই। ইভেন এক একটা এরিয়ার মধ্যে 3-4টা করে মসজিদ, এমন আসলে বাংলাদেশ বাইরে কোনো জায়গায় এমন নাই, ঠিক আছে? ওকে, তাহলে ঢাকা হচ্ছে আমাদের মসজিদের শহর, রিকশার শহর। দেখি কেউ বলতে পারছো কিনা। 1905 সালে, ভেরি গুড, রাকিব অনেক অ্যাটেন্টিভ হয়ে ক্লাস করছে বা অনেক জানে। আমাদের 1905 সালে বঙ্গভঙ্গ হয়, তখন এই পুরো এরিয়াটুকু পূর্ববঙ্গ এবং আসামের মধ্যে ফেলে দেওয়া হয়। তখন এই পূর্ববঙ্গ এবং আসামের রাজধানী রাখা হয় ঢাকাকে, ঠিক আছে? পরবর্তী 1911 সালে রাজা পঞ্চম জর্জ এই বঙ্গভঙ্গটাকে রদ করে দেয়, তখন আবার সেম হয়ে যায়। এরপরে একেবারে 1947 সালে দেশ বিভাগের সময় আবার যখন পূর্ব পাকিস্তান হিসেবে আলাদা করে দেয়, তখন ঢাকাকে আবার বাংলাদেশের মানে পূর্ব পাকিস্তানের রাজধানী করে দেওয়া হয়, ঠিক আছে? ওকে, এখন দেখো ঢাকার পাশে আমরা কাকে ঘেঁষে পাচ্ছি? নারায়ণগঞ্জকে। এই নারায়ণগঞ্জকে আগে প্রাচ্যের ড্যান্ডি বলা হতো, ঠিক আছে? তাহলে প্রাচ্যের ড্যান্ডি বা ড্যান্ডি অফ দ্য ইস্ট কোন কোন এলাকাটাকে বলা হয়? নারায়ণগঞ্জকে বলা হয়, ঠিক আছে? তাহলে আপনারা হয়তো ড্যান্ডি চিনেন, আমার থেকে ভালোই চিনেন হয়তো।
তো যারা চিনো না, মেয়েরা বিশেষ করে চিনো না, আমিও চিনতাম না। আমি হচ্ছে একজনকে আমার এইচএসসি লাইফের একটা কাহিনী আমি শেয়ার করবো না, যাই হোক ক্লাসের টাইম লেন্দি হয়ে যাবে। তো মনে রাখবা যে, মনে রাখা ঠিক না, নারায়ণগঞ্জ একটা শিল্পের শহরই। মনে রাখবা। আচ্ছা, ড্যান্ডি জিনিসটা কি? ড্যান্ডি হচ্ছে তোমার জুতার মধ্যে যে গামগুলা লাগায় না, তো গামগুলো তো আসলে কেমিক্যাল প্রোডাক্ট। তো যারা ধরো নেশা করে বা ধরো যারা রাস্তায় থাকে, তারা হচ্ছে এই এই স্মেলটা নেয়, এই স্মেলের মাধ্যমে ওরা হচ্ছে কাইন্ড অফ নেশা করে আর কি, ঠিক আছে? তো এই নেশা করার মাধ্যমে কি হয়, ওদের ক্ষুধা কম লাগে, ওদের একটা ইনটক্সিকেশনের স্টেজ থাকে। এই জন্য হচ্ছে ওরা এইটা স্মেল না, একটা ইয়েলোইশ পদার্থ থাকবে। তোমরা রাস্তাঘাটে দেখবা বা পার্কে টার্কে গেলে দেখবা কিছু রাস্তার ছেলেমেয়েরা যারা আছে, ওরা দেখবা একটা পলিথিনের মধ্যে হলুদ টাইপের কিছু একটা নিয়ে বারবার খাচ্ছে বা শুকতেছে। সো বেসিক্যালি এটা হচ্ছে সেই ড্যান্ডি। তোমার একবার নারায়ণগঞ্জ শিল্পের শহর, তো ওখানে বেশি এই ড্যান্ডি উৎপাদন হয়, এই জন্য প্রাচ্যের ড্যান্ডি, এটা জাস্ট মনে রাখার জন্য, আসলে এরকম না। তো প্রাচ্যের ড্যান্ডি বা ড্যান্ডি অফ দ্য ইস্ট বলা হয় কাকে? নারায়ণগঞ্জকে, ঠিক আছে? ওকে। তারপরে হচ্ছে আমরা চলে যাই হচ্ছে, তুমি যদি বলো গাজীপুর, গাজীপুরের মধ্যে ফেমাস বলতে তেমন কিছু নেই। গাজীপুর একটা শিল্পাঞ্চল, এবং আমাদের বঙ্গবন্ধু সাফারি পার্ক, যদি বঙ্গবন্ধু রিলেটেড ইনফরমেশন আসবে না, বাট স্টিল আমাদের সবচেয়ে বড় সাফারি পার্ক বঙ্গবন্ধু সাফারি পার্ক হচ্ছে এই গাজীপুরের মধ্যে অবস্থিত, ঠিক আছে? তারপর চলে আসি হচ্ছে আমরা টাঙ্গাইল। টাঙ্গাইল কিসের জন্য ফেমাস? এগুলা অনেক মজার জিনিস, বুঝছো? এগুলা পড়তেই মজা লাগে। আচ্ছা, সবগুলো শাল হচ্ছে লিখছে ওরা কমেন্টে। ভেরি গুড রাকিব, ঈশিতা, থ্যাংক ইউ সো মাচ। তো হ্যাঁ, 1610, তারপর 1905, 1901, 1911 না রে, 1911 না, কে লিখছে 1911? 1610, 1660, 1905, 1947, আর ফাইনালি 1971 সালে, ঠিক আছে? ওই যে রাকিব ঠিক লিখছে। ঈশিতা বাবা, একটা জিনিস ভুল হয়েছে, 1911 সালে হচ্ছে বঙ্গভঙ্গটা রদ হয়েছে। রদ মানে কি? ওরা বাংলাকে ভাগ করতে চায়, ভাগার করে রাখতে পারে নাই, কারণ ভাগ করতে গিয়ে দেখছে পূর্ববঙ্গ এবং আসাম এখানে মানে বেশি বৈষম্যের শিকার হয়ে যাচ্ছে, ওরা ইকুয়ালি কিছু করতে পারতেছে না। পরে মানুষের বিভিন্ন আন্দোলনের মুখে ওরা এটাকে রদ করে দেয়, ঠিক আছে? ওকে, 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 ঠিক আছে। আচ্ছা, তো টাঙ্গাইল কিসের জন্য ফেমাস? আমরা সবাই জানি টাঙ্গাইল হচ্ছে তার তাঁতের জন্য ফেমাস। তাহলে তাঁত শিল্প বা তাঁতের শাড়ি বলো বা তাঁতের তৈরি যে কোনো জিনিস, তো এই তাঁত শিল্পের জন্য টাঙ্গাইল ফেমাস। এছাড়া তোমার টাঙ্গাইলের মিষ্টি একটা মিষ্টি আছে একটা চমচম, তো ওইটা মনে করা হয় ধলেশ্বরী নদীর, মনে করা হয় না আসলেই, তো ওইটা ট্রেডিশনাল ছিল এরকম, ধলেশ্বরী নদীর ডিরেক্ট পানিটা দিয়ে হচ্ছে এই চমচমটা বানানো হয়। এই জন্য টাঙ্গাইল হচ্ছে তার চমচম এবং তাঁত শিল্পের জন্য ফেমাস, ঠিক আছে? ওকে, ওকে, ঠিক আছে। এরপরে দেখো আমরা এখানে পাচ্ছি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ হচ্ছে ওখানে অনেক বেশি হাওর অঞ্চল আছে, যদি এটা একেবারে আনইম্পর্টেন্ট, জাস্ট নাম জানার জন্য জেনে নিলে আর কি। ঠিক আছে। আচ্ছা, ওয়েট, কমেন্ট দেখি একটু। আচ্ছা, আচ্ছা, তারপরে দেখো, এই যে আমরা এখানে পাচ্ছি মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, এই তিনটা এরিয়া জুড়ে হচ্ছে আমাদের পদ্মা সেতু। পদ্মা সেতু এই তিনটা এরিয়াটাকে মেইনলি কভার করে। তো এই যে মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, এগুলো হচ্ছে তোমার পদ্মা সেতু সংযুক্ত ইয়া, ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন হচ্ছে এখান থেকে আর কোনটা বলা যায়? আচ্ছা, রাজবাড়ির নাম যেটা আমরা পড়ে আসছি, এই রাজবাড়ির মধ্যে তোমার হচ্ছে চিনি কল আছে, এই জন্য রাজবাড়িটা হচ্ছে তার চিনি কলের জন্য ফেমাস। ওকে, ওকে। আর একটা কি বলা যায়? আচ্ছা, ফরিদপুর। ফরিদপুরে হচ্ছে তোমার পাট শিল্প। ফরিদপুর তার পাট শিল্পের জন্য ফেমাস। তাহলে দেখো, আমার ঢাকা বিভাগের মধ্যে মোটামুটি যে জেলাগুলো আছে, এগুলা কিসের জন্য ফেমাস সেগুলো আমরা জেনে ফেললাম, ঠিক আছে? মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে আমি কিন্তু ক্লাসের শেষে প্রশ্ন করব, বলো এটা কিসের জন্য ফেমাস, ঠিক আছে? যেরকম ধরো আমি তোমাকে বলো ফরিদপুর কিসের জন্য ফেমাস, যেগুলো তুমি জানো না নর্মালি। ওকে, আচ্ছা। তারপরে দেখো, আমরা এই যে একটু আগে বলে আসলাম আমাদের এই পার্টটুকু পুরোটা পড়েছে চট্টগ্রাম বিভাগের মধ্যে। এখন আসে হচ্ছে চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগ সবচেয়ে বড় বিভাগ আমাদের। এখানে এটাকে চট্টগ্রামকে আমরা বাণিজ্যিক রাজধানী বলি। দেখো, আমাদের রাজধানী দুইটা, একটা হচ্ছে আমাদের আসল রাজধানী ঢাকা। প্রশ্ন তোমাকে বলবে বাণিজ্যিক রাজধানী কোনটা, এখন তুমি ভাবো কি, আরে এই ঢাকার মধ্যে তো সবগুলা ইয়া বলো, ফ্যাক্টরি বলো, সবকিছু ঢাকার মধ্যে, তাহলে মনে হয় ঢাকায় বাণিজ্যিক রাজধানী হবে, বাট না। যেহেতু চট্টগ্রামের সাথে ডিরেক্ট তোমার সমুদ্রের সংযোগ আছে, এই জন্য আমাদের সমুদ্র পথে বাণিজ্য বলো, স্থলপথে বাণিজ্য, সবকিছুর ক্ষেত্রে চট্টগ্রামের ভূমিকা অনেক বেশি। এই জন্য চট্টগ্রাম হচ্ছে আমাদের বাণিজ্যিক রাজধানী। এবং চট্টগ্রামের আরেকটা পরিচয় হচ্ছে তোমার, চট্টগ্রাম হচ্ছে আমাদের হেলথ সিটি, ঠিক আছে? তাহলে আমাদের হেলথ সিটি কোনটা? চট্টগ্রাম। আমাদের বাণিজ্যিক রাজধানী কোনটা?
চট্টগ্রাম, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এই চট্টগ্রামের মধ্যে পড়ছে তোমার কক্সবাজার। কক্সবাজার কি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার। বাংলাদেশের জন্য অনেক বড় গর্বের একটা জায়গা। এবং কে দেখবা যে এই যে এখনই ফেসবুক খুলে দেবে, বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা মনে হয় এখন কক্সবাজারে আছে, এখন না এক মাস ধরেই কক্সবাজারের মধ্যে আছে। যাই হোক। আচ্ছা, তারপরে আচ্ছা ওকে গেল, আমরা কক্সবাজার সম্পর্কে এইটুকু জানলাম। কক্সবাজার আরো ডিটেলস জানতে পারি, এগুলো হয়তো আপু তোমাদেরকে আরো ভিডিওর মাধ্যমে আলাদাভাবে জানাবো। আমরা রাফলি যতটুকু জানতে পারি। তারপর আমরা এখানে পাচ্ছি হচ্ছে চাঁদপুর। এখন তোমরা জানো যে চাঁদপুর কিসের জন্য ফেমাস? ইলিশ মাছ, তাই না? সবচেয়ে বেশি বা যে পদ্মার ইলিশ গুলো, যেহেতু পদ্মা মেঘনা দুইটাই তোমার হচ্ছে চাঁদপুরে গিয়ে মিলিত হয়, এই জন্য তোমার হচ্ছে চাঁদপুরের মধ্যে সবচেয়ে বেশি ইলিশ পাওয়া যায়, এই জন্য চাঁদপুর হচ্ছে তার ইলিশের জন্য ফেমাস, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের নোয়াখালীর মধ্যে আমরা যখন চর পড়বো, তখন আমরা দেখবো যে অনেকগুলো, নোয়াখালী হচ্ছে তোমার চরের জন্য ফেমাস। মানে তোমার চর জিনিসটা কি, যে সমুদ্রের বালিগুলো একটা জায়গায় স্তূপ হয়ে হয়ে একটা জায়গা সৃষ্টি করেছে, স্থান সৃষ্টি করেছে। নোয়াখালীর মধ্যে হচ্ছে এগুলো অনেক বেশি। তারপর তোমার যেরকম চর কুকরি মুকরি, চর নিউটন, এই সবগুলো ম্যাক্সিমাম হচ্ছে তোমার এই নোয়াখালীর মধ্যে পড়ে। এই জন্য নোয়াখালী হচ্ছে তোমার চরের জন্য ফেমাস, ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি আসি তোমার, এখানে আমরা পাচ্ছি রাঙামাটি। রাঙামাটির মধ্যে কি আছে? রাঙামাটি এক তো আমরা রাঙামাটি সম্পর্কে অনেক কিছু ইনফরমেশন জেনে আসলাম, সবচেয়ে বড় জেলা, দুইটা দেশের সীমান্ত শেয়ার করতেছে। এই রাঙামাটির মধ্যে তোমার কি আছে? কাপ্তাই লেক আছে। রাঙামাটির মধ্যে তোমার কি আছে? কাপ্তাই লেক আছে, ঠিক আছে? ওকে। তারপর বান্দরবান, আমাদের সবচেয়ে উচ্চতম শৃঙ্গের নাম কি? তাজিং নং বিজয়। এই বান্দরবানের মধ্যে হচ্ছে সবচেয়ে উচ্চ শৃঙ্গগুলো আছে, ঠিক আছে? ওকে। হ্যাঁ, 12 আউলিয়ার দেশ। এই তো তোমরা নিজেরাই অনেক কিছু জানো, দেখছো? এগুলো খুবই কমন ইনফরমেশন, আমরাও জানি, কিন্তু আমরা পরীক্ষা হলে গিয়ে নার্ভাস হয়ে যাই। খুবই খুবই কমন কমন ইনফরমেশন। আচ্ছা, এখন চলে আসে হচ্ছে রাজশাহী। এই রাজশাহীকে তোমার, রাজশাহী দুটা নাম আছে। এক, রাজশাহীকে তোমার হচ্ছে, আমরা সবাই রাজশাহীকে কিসের জন্য চিনি? রাজশাহীর আম। সেকেন্ড, রাজশাহী হচ্ছে সিল্ক সিটি। বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের বলে বাংলাদেশের একমাত্র সিল্ক উৎপাদন হয় হচ্ছে রাজশাহীর মধ্যে। এবং রাজশাহীর সবচেয়ে বড় পরিচয় আমার কাছে মনে হয়, রাজশাহীকে বলা হয় ক্লিন সিটি। রাজশাহী অনেক পরিষ্কার। তোমরা যারা আমাদের সাথে, তোমার মেয়ে 26 কতটুকু মনে আছে আমি জানি না। তো আমরা যখন বিভিন্ন ডিভিশনাল নিতে আমরা বিভিন্ন বিভাগে গিয়েছিলাম, তো আমরা যখন রাজশাহী গিয়েছিলাম, আই ফেল ইন লাভ উইথ টু বিভাগ। আমি আসলে সিলেটে যাইনি, তো চট্টগ্রাম এবং রাজশাহী যাওয়া হয়েছে। ভাই, ইনসেইন লেভেলের সুন্দর চট্টগ্রাম রাজশাহী বোথ। মানে রাজশাহীতে একটু গরম বেশি, চট্টগ্রামে যখন গেছিলাম তখন একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, সো আমাদের কাছে ভালো লাগছে। বাট রাজশাহী অনেক ক্লিন, অনেক সুন্দর, মানুষগুলো অনেক সচেতন। মানে ধরো আমরা যখন রাজশাহী কলেজের সামনে একটা সাদা কালার একটা ব্রিজ আছে, তো আমার দেখে মনে হচ্ছে যে ঢাকায় থাকতো জাস্ট 5 দিন লাগতো এটার ময়লা হইতে। মানে থাকে না মেট্রো রেলকে মানুষ কিভাবে ময়লা করে ফেলছে এখনই, বাট ওখানে ওই সাদা ব্রিজটা এখনো তকতকে ঝকঝক করছে। তো অবশ্যই কর্তৃপক্ষ, প্রশাসন সবারই একটা ভূমিকা আছে। নাগরিক গুলাও আমার মনে হয় ওখানে যথেষ্ট সচেতন। রাজশাহী খুবই ক্লিন, খুবই সুন্দর, খুবই কাম লাগে এখানে গেলে, বুঝছো? সো আসলে রাজশাহী ডিজার্ভ দিস নেম, যে রাজশাহীকে আমরা কি বলি? ক্লিন সিটি বলি। তাহলে হেলথ সিটি হচ্ছে তোমার চট্টগ্রাম, ক্লিন সিটি হচ্ছে তোমার রাজশাহী, ঠিক আছে? ওকে, হ্যাঁ, ক্লিন সিটি। ওকে। আচ্ছা, তো এই যে রাজশাহীর মধ্যে যে চাপাই নবাবগঞ্জ, এই চাপাই নবাবগঞ্জ তোমার আমের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। তাহলে রাজশাহী বিভাগটা, হ্যাঁ, রাজশাহী বিভাগ সব জায়গার মধ্যে মোটামুটি আম উৎপাদন হয়, বাট চাপাই নবাবগঞ্জকে আমরা বলি হচ্ছে আমের রাজধানী। সবচেয়ে বেশি ভালো, সবচেয়ে উন্নত মানের আম উৎপাদন হয় এই চাপাই নবাবগঞ্জের মধ্যে, ঠিক আছে? ওকে। আচ্ছা, তারপরে তোমাকে এই যে আমরা এখানে পাচ্ছি হচ্ছে তোমার নওগাঁ। এই নওগাঁকে এক মিনিট, নওগাঁর আগে আমরা একটু নাটোরটা বলিনি। এই যে নাটোর, এই নাটোর হচ্ছে তোমার, ধরো এটা তো পুরোটা আমার উত্তরবঙ্গের মধ্যে পড়ছে না, পুরো জায়গাটা আমার উত্তরবঙ্গের মধ্যে পড়তেছে। তো এই যে উত্তরবঙ্গে প্রবেশদ্বার, উত্তরবঙ্গে ঢুকতে হলে আমার নাটোর ক্রস করতে হবে, এই জন্য নাটোরকে কি বলি আমরা? নাটোরকে বলি আমরা উত্তরের প্রবেশদ্বার। তাহলে উত্তর বা উত্তরবঙ্গে প্রবেশদ্বার কোনটা? এই নাটোর, ঠিক আছে? ওয়েবসাইটের গুলো মরে গেছে মনে হচ্ছে, একটু পর পর একটা কমেন্ট আসতেছে, তো রিয়েলি, ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন আমি তোমাকে যদি বলি, বলো তো পাবনা কিসের জন্য ফেমাস? সে বলবো আপু পাবনা পাগলা গারদ, পাবনা পাগলা গারদ, পাবনা পাগলা গারদ না। পাবনা শুধু পাগলা গারদের জন্য না। পাবনা তোমার হচ্ছে, এই যে পাবনা ঈশ্বরদী, এখানে তোমার অনেক বেশি আখ উৎপাদন হয়, তো পাবনা ওইটার জন্য ফেমাস। প্লাস পাবনার মধ্যে আমাদের হার্ডিঞ্জ ব্রিজ আছে। আমরা যখন টপিক ওয়াইজ পড়ে আমাদের গোল্ড দিগার্স ক্লাসের মধ্যে, তখন আমরা হচ্ছে যে যোগাযোগ সেতু এগুলো আলাদা করে পড়াই, তখন আমরা পড়াই যে প্রত্যেকটা সেতু কোথায় কোথায় আছে। তো পাবনার মধ্যে হার্ডিঞ্জ ব্রিজ আছে। এছাড়াও যেটা বললাম, সবচেয়ে বেশি আখ, বা আমাদের কুমিল্লার ভাষায় গ্যান্ডারি, সবচেয়ে বেশি উৎপাদন হয় হচ্ছে এই পাবনাতে, ঠিক আছে? আচ্ছা,
তারপর সিরাজগঞ্জ এটাকে তোমাকে বলে আসছি, ওই যে যমুনা নদী, তাই না? তারপর যদি বলি বগুড়া, বগুড়ার মধ্যে একটু পরে আমরা পড়বো মহাস্থানগড়, অনেক কিছু আছে বগুড়ার মধ্যে, তো বগুড়া আমরা একটু পরেই পড়বো, বগুড়াটা আমরা এখন রাখি, ঠিক আছে? ঠিক আছে, ওকে। এখন চলো যে হচ্ছে আমরা খুলনা, খুলনা বিভাগের মধ্যে। ওকে, তাহলে আমাদের তোমরা যারা আমাদের সবার ক্লাস করছো, আমাদের টিচার প্যানেলে একা আমি হচ্ছে কুমিল্লা রিজিয়নের, আর বাকি সবাই হচ্ছে খুলনা রিজিয়নের মধ্যে। তো দেখো আমরা এখানে যে খুলনা বিভাগ সম্পর্কে জানবো, এই খুলনা বিভাগকে বলা হয় তোমার সুন্দরবনের প্রবেশদ্বার। মানে সুন্দরবনে 62% এলাকা কিন্তু বাংলাদেশের, বাকিগুলা কিন্তু তোমার ইন্ডিয়ার। তো এই যে সুন্দরবনে ঢোকার জন্য তোমার হচ্ছে খুলনা দিয়ে যাওয়া লাগবে, তো এই জন্য খুলনাকে আমরা কি বলি? সুন্দরবনের প্রবেশদ্বার। সুন্দরবনে ঢুকতে হলে তোমার খুলনা দিয়ে যেতে হয়। আচ্ছা, একটু আগে বলে আসছি তোমার হচ্ছে খুলনা জেলার, আচ্ছা যশোরের, বলো যশোরের পূর্বের নাম কি? দেখি কে বলতে পারো, যশোরের পূর্বের নাম কি? আচ্ছা, তো দেখো এই যে তোমার খুলনার এই পাশে পাশে আমরা বাগেরহাট, এই বাগেরহাটের মধ্যে আমাদের কি আছে? 60 গম্বুজ মসজিদ। এইবার মেডিকেল ভর্তি পরীক্ষা এটা প্রশ্ন আসে, নিচের কোনটা তোমার ইউনেস্কো স্বীকৃত স্থাপনা? তো আমাদের ইউনেস্কো স্বীকৃত স্থাপনা হচ্ছে এই 60 গম্বুজ মসজিদ। কোথায়? বাগেরহাটে। তো তুমি যখন এই যে জেলা রিলেটেড ইনফরমেশন পড়তেছো, তুমি জানো 60 গম্বুজ মসজিদ ইউনেস্কো খ্যাত বাগেরহাটের মধ্যে। কে বানাইছে? খান জাহান আলী বানাইছে। সো এই যে প্রত্যেকটা ইনফরমেশন এখান থেকে পড়ে পড়ে যাবা, ঠিক আছে? তাহলে দেখবা তোমার কাছে গুছানো লাগতেছে এন্ড মনে থাকতেছে জিনিসগুলো। বগুড়াকে প্রবেশদ্বার বলা হয়, বাট আমি হচ্ছে তোমার ইয়ার মধ্যে খন্দকার জিকের মধ্যে পেলাম যে নাটোরকে মেইনলি হচ্ছে উত্তরের তোমার প্রবেশদ্বার বলা হয়, ঠিক আছে? ওকে, তাও এটা আমি আরেকবার দেখবো, কারণ একটা বইয়ের রেফারেন্স আমি আরো বইয়ের রেফারেন্স এনে তারপরে দেখবো আর কি, ঠিক আছে? ওকে, খলিফাতাবাদ, ভেরি গুড। তাহলে বলো খুলনা, খুলনার আগের নাম কি? খুলনাটা তো আমি বলছি, হ্যাঁ খুলনাটা বলছি। বলো খুলনার আগের নাম কি? ওকে, যাই হোক, এখন দেখো আমাদের খুলনা বিভাগের মধ্যে আমরা আরো কিছু আছে যেটা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে সাতক্ষীরা। সাতক্ষীরার মধ্যে তোমার হচ্ছে এই মানে তোমার সুন্দরবন, তারপর লবণ চাষ, এগুলোর জন্য ইম্পর্টেন্ট। প্লাস সাতক্ষীরা তোমার একদম বর্ডার ঘেঁষা এলাকা। তারপর আসে হচ্ছে আমরা এখানে যশোর। এই যশোর আমাদের প্রথম শত্রুমুক্ত জেলা মুক্তিযুদ্ধে। এই যশোরের মধ্যে আমাদের বিমান বাহিনী ট্রেনিং সেন্টারে যশোরের মধ্যে। তারপর হচ্ছে তোমার যশোরের মধ্যে তোমার প্রথম বিমানবন্দর এই যশোরের মধ্যে স্থাপন করা হয়। যশোর সম্পর্কে আসলে অনেক কিছু জানার আছে। যাই হোক, পাশে চলে আসছে এটা। ওকে ওকে, জাস্ট আ সেকেন্ড, 1 মিনিট। ওকে, তাহলে দেখো খুলনা বিভাগের মধ্যে আমরা যদি আরো কয়েকটা জেলা এখান থেকে দেখতে চাই, তাহলে হচ্ছে এই যে ঝিনাইদহ। ঝিনাইদহ কিসের জন্য ফেমাস বলো? আমাদের সাহিত্যিক মাইকেল মধুসূদন দত্ত, তার জন্ম হয়েছে এই ঝিনাইদহের মধ্যে, সো এই ঝিনাইদহ জেলা হচ্ছে তোমার ওইটার জন্য ফেমাস। তারপরে যে তুমি দেখতে চাও, এই যে এখানে নড়াইল আছে। নড়াইল আমাদের শিল্পী বা চিত্রশিল্পী এস এম সুলতান, এস এম সুলতানের জন্ম এবং তার শিল্পকলা একাডেমি সব হচ্ছে নড়াইলের মধ্যে। তো নড়াইল হচ্ছে ওটার জন্য ফেমাস। আর এই তো এখান থেকে খুলনা বিভাগ থেকে মোটামুটি আমাদের এই কয়টা জানলেই হয়ে যাচ্ছে, বাকিগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। ওকে, আচ্ছা, এখন আসলে হচ্ছে বরিশাল বিভাগ। বরিশাল বিভাগের মধ্যে ফার্স্টেই হচ্ছে বরিশাল বিভাগের মধ্যে শিক্ষার হার সবচেয়ে বেশি। আমাদের জনসংখ্যার ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে বরিশাল বিভাগ। এবং বরিশাল বিভাগের মধ্যে তুমি যদি স্পেসিফিকলি বলো, বরিশাল বিভাগকে আমরা বলছি শস্য ভান্ডার। সবচেয়ে বেশি আমাদের অর্থকরী ফসল বলো বা আমাদের শস্যগুলো সবচেয়ে বেশি উৎপাদন হয় এই বরিশাল বিভাগের মধ্যে। তো এখন বরিশাল বিভাগের মধ্যে স্পেসিফিকলি যদি বলি, এই যে আমাদের ভোলা, এই ভোলা হচ্ছে তোমাদের আমাদের সবচেয়ে বৃহত্তম দ্বীপ জেলা, ঠিক আছে? আমাদের সবচেয়ে বৃহত্তম দ্বীপ জেলা হচ্ছে এই ভোলা। ওকে, এরপরে যদি বলো পটুয়াখালী। পটুয়াখালীর আরেকটা নাম আছে, দেখি তোমরা কেউ বলতে পারো কিনা পটুয়াখালীর আরেকটা নাম কি? তো পটুয়াখালীর মধ্যে হচ্ছে আমাদের পায়রা সমুদ্র বন্দর, যেটা সেটা পটুয়াখালীর মধ্যে আছে। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তারপরে বলতে গেলে বাকি কিছু অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট এই দুইটা জানলেই হবে, ভোলা এবং পটুয়াখালীটা, ঠিক আছে? ওকে,
এরপরে আমরা চলে আসতেছি হচ্ছে আমাদের সিলেট বিভাগের মধ্যে। সিলেট বিভাগের মধ্যে ফার্স্টেই একটা জিনিস, যে সিলেট আমাদের সবচেয়ে শীতলতম বিভাগ ও শীতলতম জেলা। দেখি এখানে বলতে পারো কিনা আমাদের শীতলতম স্থানের নাম কি। এবং এখানে আমাদের মেঘালয়ের সাথে ওর একটা সম্পর্ক আছে, আর একটু আগে দেখে আসলাম। সিলেট কিসের জন্য ফেমাস আমরা সবাই জানি, আমাদের ওখানে চা বাগান আছে। সো আমাদের চায়ের রাজধানী বলতে পারি হচ্ছে আমরা সিলেটকে। এবং স্পেসিফিকলি যদি আমি বলি যে সিলেটে কোন জেলাটাকে তুমি চায়ের রাজধানী বলবো, সেটা হচ্ছে মৌলভীবাজার। ঠিক আছে, আচ্ছা। তারপরে এখানে হবিগঞ্জ, হবিগঞ্জের মধ্যে তোমরা তোমার হচ্ছে অর্থনৈতিক রসায়নের পঞ্চম চ্যাপ্টারের মধ্যে পড়বা বিভিন্ন গ্যাস ক্ষেত্রের কথা। 28টার মধ্যে গ্যাস ক্ষেত্র আছে। তো এই হবিগঞ্জ হচ্ছে তোমার ওই গ্যাস ক্ষেত্রের জন্য ফেমাস। আর সুনামগঞ্জে তেমন কোনো সুনাম নাই, ওর মধ্যে হাওর অঞ্চল অনেক বেশি, এইটুকুই। ঠিক আছে। আচ্ছা, তো এরপর যদি চলে আসি হচ্ছে আমরা রংপুর বিভাগের মধ্যে। তো রংপুর বিভাগ, 1 মিনিট মুছে নেই। রংপুর বিভাগের মধ্যে আইকনিক প্লেস বলতে গেলে তোমার কমই আছে। তো রংপুর বিভাগের মধ্যে আমরা জাস্ট যে দিনাজপুরের মধ্যে কান্তজির মন্দির আছে, আজকে আমরা ওগুলো নিয়ে আলোচনা করবো, সেখানে ওটা ডিটেলসে যাবো না। ঠিক আছে, তো তোমাদেরকে যেটা বললাম যে কোন জেলার মধ্যে কোনটা সবচেয়ে বেশি উৎপাদন হয়, এগুলা যেহেতু এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে আমরা জানার চেষ্টা করব। কিন্তু অবভিয়াসলি এটা মাথায় রাখবো যে এই বছর মানে এই কারেন্ট ইয়ারের মধ্যে সেটা আপডেটেড হয়েছে কিনা সেটা জানার চেষ্টা করবো। ঠিক আছে, ওকে। তো দেখো আমরা বাংলাদেশের ঐতিহাসিক স্থাপত্যের মধ্যে চলে আসছি। তো ঐতিহাসিক স্থাপত্য থেকে এখান থেকে এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষা একটাই প্রশ্ন আসে, সেটা হচ্ছে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত মসজিদ কোনটা ছিল। সো এই যে স্থাপত্য রিলেটেড ইনফরমেশন বা ম্যাপ রিলেটেড ইনফরমেশন থেকে গত বছর এবং এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষা যেহেতু প্রশ্ন আসছে, সেহেতু এই টপিকটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে। তো ঐতিহাসিক স্থাপত্যের মধ্যে আমরা এখানে কয়েকটা নাম পাচ্ছি। ফার্স্টে আসতেছে হচ্ছে আমাদের ওয়ারি বটেশ্বরের নাম। বোর্ড কি পুরোটা দেখা যাচ্ছে? আচ্ছা, জুম করে এই জন্য দেখা যাচ্ছে না পুরোপুরি। ঠিক আছে, এখন ঠিক আছে। সরি আমি এটাকে দেখি নাই যে বোর্ড দেখা যাচ্ছিল না। আচ্ছা, তো ফার্স্টে আমরা পাচ্ছি হচ্ছে ওয়ারি বটেশ্বর নাম। আমাদের বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম প্রত্নস্থল বা যেটা সবচেয়ে প্রথমে আবিষ্কার করা হয় সেটা হচ্ছে এই ওয়ারি বটেশ্বর। এই ওয়ারি বটেশ্বর থেকে আমাদের কি কি জানা লাগবে? মেডিকেল ভর্তি তোমার এত ডিটেলস ইনফরমেশন লাগে না, তোমার জাস্ট জানা লাগে হচ্ছে সে কোন জেলার মধ্যে অবস্থিত এবং যদি কোনো স্পেসিফিক নিদর্শন থাকে সেটা কোনটা। তাহলে দেখো সে কোথায় অবস্থিত, নরসিংদী জেলার বেলাবু উপজেলা, পাশাপাশি দুইটা গ্রাম হচ্ছে, একটা ওয়ারি একটা হচ্ছে বটেশ্বর। ঠিক আছে, তো এখানে মেইনলি প্রথম তোমার রূপার মুদ্রা, মানে আগে ধরো আমরা যে কিছু কার্টুন দেখি বা কিছু পড়ি যে আগে স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা ইউজ করা হতো, তো এগুলো মেইনলি আমরা জানছি কিভাবে, যখন এই রৌপ্য মুদ্রার কিছু ধ্বংসাবশেষ পেয়েছে তখন আমরা বুঝতাম যে আগে কারেন্সি হিসেবে এই রূপার মুদ্রা সোনার মুদ্রা এগুলো ইউজ করা হতো। ঠিক আছে, তো দেখো ওয়ারি বটেশ্বর গ্রামে প্রায় 2500 বছর আগের প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। ঠিক আছে, তো এই যে বাংলাদেশের প্রাচীনতম নগরী ছিল হচ্ছে এই ওয়ারি বটেশ্বর। তাহলে দেখো ওয়ারি বটেশ্বর সম্পর্কে আমরা কি কি জানছি। তাহলে ফার্স্টে আমাদের প্রাচীনতম নগরী বলো বা প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক স্থল ছিল হচ্ছে এই ওয়ারি বটেশ্বর, নরসিংদী জেলার মধ্যে অবস্থিত, এবং এখানে আমরা রৌপ্য মুদ্রা পেয়েছি। ঠিক আছে, ওকে। তারপর আমরা দেখো সামনে পরের স্লাইডে যাই। তারপর আমরা পাচ্ছি হচ্ছে পুণ্ড্রনগর। তো আপনারা যারা প্রাচীন বাংলা শাসনামলের ক্লাসটা করেছেন আপনারা এই পুণ্ড্রনগর সম্পর্কে মোটামুটি জানেন। তো এই পুণ্ড্রনগর আমাদের সবচেয়ে প্রাচীনতম জনপদ, এবং আমি যে বছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিই মানে 22-23 সেশনে, সেই বছরই এখান থেকে একটা প্রশ্ন আসে যে বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম নগরীর নাম কি। তো এই প্রশ্নটা আসলে এখান থেকেও আসতে পারে বা এই প্রশ্নটা আপনার ওই যে প্রাচীন বাংলা থেকেও আসতে পারে। তো বাংলাদেশের প্রাচীনতম জনপদ ছিল এই পুণ্ড্র বা পুণ্ড্র। ঠিক আছে, এই পুণ্ড্র রাজধানী ছিল যে তোমার পুণ্ড্রনগর, যেটা বর্তমান নাম হচ্ছে মহাস্থানগড়, যেটা আপনাদেরকে ওখানে ওখানে বলতেছিলাম যে আমরা একটু পরে যাবো। তো এখন আমাদের এখান থেকে এত কিছু লাগবে না, আমরা জাস্ট দেখতে পারি যে কোন কোন বংশের রাজধানী ছিল এই পুণ্ড্রনগর এবং এখান থেকে আমরা কি কি পেয়েছি। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি মৌর্য এবং গুপ্ত। যারা প্রাচীন বাংলা শাসনামলের ক্লাসটা করেননি তারা দয়া করে গিয়ে করে আসবেন, তাহলে কনসেপ্ট গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো মৌর্য এবং গুপ্ত রাজবংশের প্রাদেশিক রাজধানী ছিল হচ্ছে এই পুণ্ড্রনগর। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি হচ্ছে বেহুলার বাসর ঘর। আপনারা এটা নিয়ে হয়তো অনেক কথা শুনছেন। তো এই বেহুলার বাসর ঘর হচ্ছে আমরা এই মহাস্থানগড়ে পাই, এবং এটা কে নির্মাণ করেছে? সম্রাট অশোক। ঠিক আছে, এবং এখানে আমরা আরো কি পাচ্ছি, এখানে আমরা ব্রাহ্মী লিপি পাওয়া গেছে। এই ব্রাহ্মী লিপিকে আমরা হচ্ছে বাংলার প্রাচীনতম শিলালিপি বলি। মানে হচ্ছে তখনকার আসলে মানুষ কি দিয়ে লেখালেখি করতো, ডকুমেন্ট গুলো কি কি দিয়ে তৈরি হতো, তো এই লেখালেখির মাধ্যম ছিল হচ্ছে ব্রাহ্মী শিলালিপি, যেটা মনে করা হয় যেটা থেকে তোমার বেদ বা আর্যদের ধর্মগ্রন্থ ছিল বেদ, এই বেদটা হচ্ছে তোমার ব্রাহ্মী শিলালিপি অবলোকন করে লেখা হয়েছে আর কি। তো এই মহাস্থানগড়ে হচ্ছে আমরা ব্রাহ্মী শিলালিপির নিদর্শন পেয়েছি। ঠিক আছে, এই মনে করা হয় ব্রাহ্মী শিলালিপি থেকেই আলটিমেটলি বাংলা ভাষার উৎপত্তি হয়েছে।
এখন আর পাচ্ছে হচ্ছে সোনারগাঁও। আপনার এখানে কে কে সোনারগাঁও যান নাই বলেন? সবাই গেছি মোটামুটি সোনারগাঁও। আগে এরকম ছিল যে ছোটবেলা পিকনিক স্পট বলতে একটাই সোনারগাঁও। তো এই যে সোনারগাঁও, সোনারগাঁও কোথায় অবস্থা? বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটা উপজেলা হচ্ছে সোনারগাঁও। এই সোনারগাঁওয়ের আগের নাম ছিল সুবর্ণগ্রাম। এটা কিন্তু অনেকবার ভর্তি পরীক্ষা প্রশ্ন আসছে, এখন নামেই মিল আছে। সোনা, সোনার অপর নাম বা আরেকটা নাম বলতে পারে তুমি সুবর্ণ। তো সোনারগাঁও, গাঁও মানে গ্রাম, তাহলে এটা আগের নাম ছিল কি? সুবর্ণগ্রাম। তো আমরা যারা হচ্ছে মুঘল সাম্রাজ্য পড়েছি, 12 ভূঁইয়াদের ইতিহাস পড়েছি, এই 12 ভূঁইয়াদের রাজত্ব মেনলি ছিল এই সোনারগাঁওয়ের মধ্যে, ঠিক আছে? তো দেখো এই যে সোনারগাঁওয়ের মধ্যে দর্শনীয় স্থানের মধ্যে আমরা কি কি পাচ্ছি? সোনা বিবির মাজার পাচ্ছি, পাঁচ বিবির মাজার, পাঁচ পীরের মাজার, গিয়াসউদ্দিন আজম শাহের মাজার, হোসেন শাহ নির্মিত একটা সড়ক যেটা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটা তোমার মানে আগে বলা যেটা সড়কি আজম, পরবর্তীতে যেহেতু তখন ব্রিটিশদের ইয়া ছিল, ওরা একটা নাম দেয় গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। বিশাল বড় একটা সড়ক। তো এটা প্রশ্নের মধ্যে আসে যে এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে তৈরি করে? হোসেন শাহ তৈরি করে। কোথায় অবস্থিত? তোমার হচ্ছে সোনারগাঁওয়ের মধ্যে। এটা আরেকটা নাম কি? সড়কি আজম, ঠিক আছে? ওকে, এখন আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, এখন চলে আসে আমরা হোসেনি দালাল। তো এখন মানে আমরা পড়বো হচ্ছে মেইনলি এখানে ম্যাক্সিমাম যে স্থাপনাগুলো সবগুলো বাংলাদেশের পুরান ঢাকার মধ্যে। তো এখানে আমরা দেখো ঢাকা শহরের বকশীবাজার এলাকায়, বর্তমানে মেডিলোজির অফিসে বকশীবাজার। তো এই বকশীবাজার এলাকার মধ্যে আমাদের কিচ্ছু লাগবে না, আমাদের লাগবে ও কোথায় অবস্থিত। যদি হাইয়েস্ট আমরা পেজে কে তৈরি করে, ঠিক আছে? তা দেখো বকশীবাজার এলাকায় সে একটা শিয়া উপাসনালয়, এবং এটা কে তৈরি করে? শায়েস্তা খান। এই জন্য এটা ইম্পর্টেন্ট। তাহলে হোসেন দালাল থেকে তোমার দুইটা ইনফরমেশন জানা লাগছে। হোসেনি দালাল কে নির্মাণ করেন? শায়েস্তা খান নির্মাণ করেন। কোথায় অবস্থিত? ঢাকার বকশীবাজারে, ঠিক আছে? ওকে, এরপর দেখো সোনাকান্দা দুর্গ। সোনাকান্দা দুর্গ অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট এইটুকু জেনে রাখবা যে নারায়ণগঞ্জে শীতলক্ষা নদীর তীরে হচ্ছে সোনাকান্দা দুর্গ অবস্থিত, এবং মুঘল সুবেদার তোমার মীর জুমলা সেটা হচ্ছে এটা তৈরি করে। জাস্ট এখান থেকে এইটুকুই। ইদ্রাকপুর দুর্গ থেকেও একই জিনিস দেখো, ই দিয়ে মনে রাখবা। ইদ্রাকপুর দুর্গ হচ্ছে তোমার ইছামতি নদীর তীরে, এবং ওই মীর জুমলা হচ্ছে তোমার ইদ্রাকপুর দুর্গ তৈরি করে। আচ্ছা, এখন আসা হচ্ছে বড় কাটরা এবং ছোট কাটরা। এটা একটু ইম্পর্টেন্ট, কারণ এটার মধ্যে অনেকে প্যাচ লাগায় ফেলে। সেটা হচ্ছে এই দুইটা সেম জায়গায়, দুইটাই চকবাজারের মধ্যে, কিন্তু এদের নির্মাতা হচ্ছে আলাদা, ঠিক আছে? তো আমি মনে রাখতাম হচ্ছে এইভাবে যে যারা বড় সন্তান থাকে, আমার বাসার ছোট সন্তান কাইন্ড অফ, আমার ছোট একটা আছে, বাট ছোট সন্তানই বলা যায়। তো বড় সন্তানগুলো হচ্ছে সবসময় আম্মুদের বকা টকা খেয়ে সবসময় সোজা থাকে, ঠিক আছে? তো এই জন্য বড় কাটরা হচ্ছে শাহ সুজা তৈরি করে, এবং ছোট কাটরা গুলাকে তেমন একটা শায়েস্তা করা হয় না। এগুলো সবসময় নিজের উইল মতো চলে, নিজের মন মর্জি মতো করে, তো এগুলাকে শায়েস্তা করা হয় না। এই জন্য এটা তৈরি করা হচ্ছে শায়েস্তা খা। তাইলে বড় কাটরা কে তৈরি করে? শাহ সুজা। এবং ছোট কাটরা কে তৈরি করে? শায়েস্তা খা। এটা প্রশ্নে আসে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তুমি একটা প্রশ্ন করছো যে আপু এটা মীর মুরাদ হবে কিনা। একটা জিনিস মনে রাখবা যে এই যে দুর্গগুলো, এগুলো আসলে ক্ষমতা বদলে তোমার চেঞ্জ হয়। তুমি দেখবা যে একটা দুর্গ বা একটা স্থাপনা, তুমি এখানে একটা নির্মাতা পাচ্ছ, আরেকটা জায়গায় হয়তো আরেকটা নির্মাতা পাবা। তো বেসিক্যালি জিনিসটা হয় কি, যে একজন নির্মাণ কাজ শুরু করে দেয়, এরপরে বিভিন্ন রাজত্ব চলতে থাকে, পরে দেখা যায় আরেকজন এসে শেষ করছে। তো এখন এটা নিয়ে ডিবেট। তুমি বলো তুমি কাকে ক্রেডিট দিবা? যে শুরু করছে তাকে ক্রেডিট দিবা, নাকি যে শেষ করছে তাকে ক্রেডিট দিবা? তো ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে যে শেষ করছে তাকে ক্রেডিটটা দেওয়া হয়, তো এই জন্য তুমি একটু নামে হেরফের পাবা আর কি, ঠিক আছে? ওকে, দেখো আমরা এই পরেরটায় যাই। লালবাগের কেল্লা। লালবাগ কেল্লা আমার মেডিকেল থেকে কাছে, কিন্তু যদি আমি একবারও যাইনি, এনিওয়েজ আফসোস। আচ্ছা, লালবাগ কেল্লা ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে না, একেবারেই বুড়িগঙ্গা নদীর তীরে না, এটা একটু তোমার ওই বকশীবাজার দিকে চলে যায়। যাই হোক, তো এই ঢাকার লালবাগের মধ্যে অবস্থিত দুর্গ। আমাদের লাগবে হচ্ছে এই কেল্লার আগের নাম কি ছিল? আওরঙ্গাবাদ দুর্গ। এটা কিন্তু কেউ এখনো জানে না। কারণ কি? সম্রাট আওরঙ্গজেবের শাসন আমলে তার পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ এটা নির্মাণ কাজ শুরু করেন, ঠিক আছে? সে কিন্তু শেষ করে নাই। দেখো এই লালবাগের দুর্গ বা লালবাগ কেল্লা, এর আগের নাম কি ছিল? আওরঙ্গাবাদ দুর্গ, যেটা সম্রাট আওরঙ্গজেবের শাসন আমলে তারই ছেলে আজম শাহ কাজটা শুরু করে, শেষ করে নেই। শেষ করে দেখো এই যে এই নির্মাণ কাজ হচ্ছে শায়েস্তা খাঁর আমলে নির্মাণ কাজ অব্যাহত থাকে। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি, তুমি বলো তাহলে এই যে এই লালবাগ কেল্লা বানাইছে কে? তুমি বলো আপু শায়েস্তা খাঁ। তাহলে এই যে এই বেচারা যে শুরু করে গেছে, তুমি কিন্তু ক্রেডিটটা ওকে দাও নাই, আলটিমেটলি তুমি দিছো কাকে ক্রেডিট? শায়েস্তা খাঁকে। তো এগুলা নিয়ে একটু ইয়া আছে আর কি, বিভিন্ন বইয়ের মধ্যে এগুলা নিয়ে একটু ডিবেট আছে যে আসলে কে কে নির্মাণ করে। তো মেইনলি সব জায়গায় লালবাগ কেল্লার নাম শুনলে সবাই বলে যে শায়েস্তা খাঁ নির্মাণ করে, অ্যাজ ইন ও ফিনিশ করছে।
তো এই লালবাগ কেল্লার মধ্যে হচ্ছে তোমার শায়েস্তা খানের মেয়ে পরি বিবি, তার মাজার আছে এখানে, ঠিক আছে? ওকে, এবার বড়কুঠি। বড়কুঠি অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট এটুকু জানবা যে রাজশাহী অঞ্চলের মধ্যে বড়কুঠি অবস্থিত। আমরা চলে আসি আহসান মঞ্জিল। এই আহসান মঞ্জিল আমাদের এখান থেকে খুবই কাছে। যাই হোক, আহসান মঞ্জিল তোমার ঢাকার কুমারটুলি এলাকায়। আগে এটা ঢাকার যে নবাব ছিল তাদের আবাসিক ভবন এবং তাদের সরকারি যে কাজকর্মগুলো সবকিছু হচ্ছে এখানে পরিচালনা করা হতো। বর্তমানে এটা এখন মিউজিয়ামে আছে। এই দেখো 1985 সালে এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব বাংলাদেশ সরকার নিয়ে নেয় এবং তারই 7 বছরের মাথায় এটাকে তারা হচ্ছে মিউজিয়ামে রূপান্তর করে ফেলে। এখন এটা মিউজিয়াম হিসেবে আছে, তোমরা চাইলে ঘুরে আসতে পারো, ঠিক আছে? কি স্লাইড বেশি উল্টে গেছে? না না, জুম জুম আউট হয়ে গেছে। আচ্ছা, রানী ভবানীর রাজবাড়ি, জাস্ট এটুক জানবা নাটোর জেলা সদর উপজেলার মধ্যে অবস্থিত। উত্তরা গণভবন, এই উত্তরা গণভবন হচ্ছে তোমার বর্তমানে বাংলাদেশ সরকারের উত্তরাঞ্চলীয় সচিবালয় এবং এখানে আগে হচ্ছে তোমার শাসন কার্য চালনা করা হতো। এখন মেইনলি তুমি বলতে পারো এটা পুরোপুরি রাজবাড়ি হিসেবে ছেড়ে দিছে। এটা কোথায় অবস্থিত? তোমার নাটোর জেলার মধ্যে অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, শশীলজ, শশীলজ থেকে আমাদের এইটুকুই জানবো জাস্ট এটা ময়মনসিংহ জেলার মধ্যে অবস্থিত। ওকে, তাজহাট রাজবাড়ি এখান থেকেও যে স্থান কোথায় অবস্থিত? এটা তোমার রংপুর শহরে একটা ঐতিহাসিক প্রাসাদ। গোপাল লাল রায় হচ্ছে এই প্রাসাদটা তৈরি করে, ঠিক আছে? আচ্ছা, কমনওয়েলথ সমাধি, এটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কমনওয়েলথ সমাধিটা, এক মিনিট, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে বা তুমি যদি বলো প্রথম বিশ্বযুদ্ধ, এগুলা হিস্ট্রি আমি আঞ্চলিক ক্লাসের মধ্যে আলোচনা করেছি। তো বাংলাদেশের সৈনিকরা কিন্তু এখানে পার্টিসিপেট করেছে। তো বাংলাদেশের কিছু জায়গা বা কিছু সমাধি হচ্ছে ওই বিশ্বযুদ্ধগুলোকে রিপ্রেজেন্ট করে, এই জন্য ইম্পর্টেন্ট। দেখো, কমনওয়েলথ সমাধি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী বহন করে। বাংলাদেশের দুইটা কমনওয়েলথ সমাধি ক্ষেত্র আছে, একটা কোথায়? একটা চট্টগ্রাম, আর একটা হচ্ছে তোমার কুমিল্লার ময়নামতিতে। খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? বাংলাদেশের কমনওয়েলথ সমাধি কয়টা? দুইটা। কোথায়? একটা চট্টগ্রামের মধ্যে, একটা তোমার হচ্ছে কুমিল্লার ময়নামতিতে। ওকে, আচ্ছা, তিন নেতার মাজার। তিন নেতার মাজারটা জাস্ট জেনে রাখবে, আমাদের খুবই আইকনিক তিন নেতা যারা মানে খুবই দেশপ্রেমিক ছিলেন এবং তাদের অবদানের কারণে আজকে আমরা বলতে পারো তুমি বাংলাদেশ পাইছি। তো এই তিন নেতার মাজার, তিন নেতা কারা কারা ছিলেন? আমাদের অবশ্যই শহীদ হোসেন সোহরাওয়ার্দী, শেরে বাংলাকে ফজলুল হক এবং খাজা নাজিম উদ্দিন। খাজা নাজিম উদ্দিনকে যদিও আমরা খুব একটা বেশি পছন্দ করি না, বাট যাই হোক, এই তিন নেতার মাজার কোথাও অবস্থিত? ঢাকা ইউনিভার্সিটি এইখানে স্বাধীনতা পরে এখানে হচ্ছে তাদেরকে সমাধিস্থ করা হয় আর কি। যাই হোক, এটা ঢাকার অন্যতম একটা স্থাপত্য নিদর্শন। এই এটার স্থপতি কে ছিলেন? মাসুদ আহমেদ এবং এস এ জহিরুদ্দিন। আমরা এদের নাম কখনো শুনি নাই, কিন্তু জেনে রাখবেন। ফার্স্ট অফ অল, তিন নেতা কারা কারা ছিলেন এটা থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোথাও অবস্থিত এবং এর স্থপতি কারা কারা, ঠিক আছে? আমাদের গোল্ড ডিগার্স এর ক্লাসের মধ্যে আমরা একদম মানে তোমার হচ্ছে সরি, আমরা হচ্ছে এই স্থাপত্যের উপরে আলাদা ক্লাস নিই কারণ স্থাপত্য টপিকটা খুব ইম্পর্টেন্ট। এই যে বাগেরহাটে তোমার 60 গম্বুজ মসজিদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এইবার মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন আসে। দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষা কি প্রশ্নটা আসে? যে আমাদের ইউনেস্কো স্বীকৃত মসজিদ কোনটা, এটা কোথাও অবস্থিত, ঠিক আছে? তাহলে বাগেরহাটে কে তৈরি করে? খান জাহান আলী তৈরি করে। জাস্ট এইটুকু এখান থেকে পড়বো। এখন কেউ আমাকে বলতে পারবা যে আসলে এই 60 গম্বুজ মসজিদের গম্বুজ কয়টা? আসলে কি ওর গম্বুজ হচ্ছে তোমার 60টা? তো বলতে পারবা? হ্যাঁ, আওরঙ্গজেবকে হচ্ছে জিন্দাপীর বলা হতো। এবং কেন জিন্দাপীর বলা হতো? এই রিজনটা ছিল এটা যে সে বৌদ্ধ ধর্মকে একদম মনে প্রাণে করে, বৌদ্ধ ধর্ম বলতেছি আমি, ইসলাম ধর্মকে একদম মনে প্রাণে আত্মস্থ করে ফেলছিল এবং তার মধ্যে আসলে অনেক মানে খুবই হিদায়তের একটা পর্যায়ে চলতেছিল। ধরো তার কাছে কেউ একটা কোনো একটা কেস নিয়ে আসছে, তো এখন কেস নিয়ে এসে সে ওইটাকে রাজনৈতিক ভাবে ডিল না করে সে ধর্মের মাসালা দেওয়া শুরু করতো, তখন মানুষকে বিরক্ত যায়। আরে ভাই, যে ধরো কেউ একজন কাউকে খুন করে আসছে, এখন তিনি বলতো আর কি যে ক্ষমা করে দিন, মানে আল্লাহ ক্ষমাকারীকে পছন্দ করে। তো এইসব দেওয়া শুরু করে মানুষ একটা পর্যায়ে খেপে যায় এবং তার আসলে ওই মানে প্রাদেশিক ভাবে তার দুর্বলতা দেখা দেয় এবং তার কারণেই তোমার মুঘল সাম্রাজ্যে এত পতন দেখে আর কি। যাই হোক, ছোট সোনা মসজিদ, ছোট সোনা মসজিদ থেকে আমাদের এটুকুই লাগবে। ওই যে আমাদের চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা, একদম তোমরা বলো এটা কোথায়, আমি আর বলবো না, সবচেয়ে পূর্বে নাকি পশ্চিমে নাকি উত্তরে নাকি দক্ষিণে। তো শিবগঞ্জ উপজেলার মধ্যে হচ্ছে আমাদের ছোট সোনা মসজিদ অবস্থিত। কে তৈরি করে? সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে ওয়ালি মোহাম্মদ নামক ব্যক্তি এটা তৈরি করে, কিন্তু আমরা সচরাচর পড়ে আসি কে তৈরি করে? আলাউদ্দিন হোসেন শাহ তৈরি করে। সব থেকে আমরা এটাই পড়ে আসি, কিন্তু দেখো তার শাসন আমলে অন্য একটা ব্যক্তি তৈরি করে, কিন্তু আমরা কিন্তু তাকে এই যে মোহাম্মদ আলীকে, ওয়ালি মোহাম্মদকে কিন্তু আমরা স্বীকৃতি দেই না। আমরা কাকে স্বীকৃতি দেই? আলাউদ্দিন হোসেন শাহকে। কেন? কারণ সে তখন রাজা ছিল, এইটুকুই। সো মাচ ডিসক্রিমিনেশন। আচ্ছা,
এরপর আসে আমরা বিরোধ বিবির মসজিদ, সেটা কোথায়? ঢাকার নারিন্দা এলাকার উত্তর দিকে। এটা এটা মসজিদের শহর, ঢাকার একটা প্রাচীনতম মসজিদ, এইটুকুই জানবো আমরা জাস্ট বিরোধ বিবির মসজিদ সম্পর্কে। কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত? নওগাঁ জেলার মধ্যে অবস্থিত। দেখো এখানেও আমরা কে তৈরি করে তাকে গুরুত্ব দিই না, আমরা পড়ি হচ্ছে সুলতান গিয়াসউদ্দিন সময় আমরা কুসুম্বা মসজিদ তৈরি হয়, জাস্ট আমরা এইটুকুই পড়ি এখান থেকে। ওকে, এরপর আমরা পাচ্ছি হচ্ছে তোমার বাঘা মসজিদ। বাঘা মসজিদ কোথায়? রাজশাহী জেলার মধ্যে হচ্ছে বাঘা মসজিদ অবস্থিত, এবং সেটা কে তৈরি করে? সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহ। ঠিক আছে, সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহ এই বাঘা মসজিদ তৈরি করে। এখন এই বাঘা মসজিদটা কেন ইম্পর্টেন্ট? কারণ তুমি যেটা ছবিটা দেখো এখানে, সরি, এখানে তোমার হচ্ছে অনেক টেরাকোটা বা পোড়া মাটির ফলকে অনেক কাজ করা আছে, এই জন্য এটা খুবই বিখ্যাত। ঠিক আছে, সো এটা আমাদের এই জন্য পড়তে হয়। এরপর চলে আসে আমরা ইসলাম খান মসজিদ। ইসলাম খান মসজিদ অত বেশি ইম্পর্টেন্ট না, আমরা এটা স্কিপ করতে পারি। চকবাজার শাহী মসজিদ ইম্পর্টেন্ট না, ঢাকা চকবাজার অবস্থা এইটুকুই। 7 গম্বুজ মসজিদ, 60 গম্বুজ মসজিদ ছিল খুলনার বাঘেরহাটে। এই 7 গম্বুজ মসজিদ তোমার কোথায়? ঢাকার মোহাম্মদপুরে। ঠিক আছে, ওটা তৈরি করেছে খান জাহান আলী। এটা তোমার মুঘল সুবেদার শায়েস্তা খাঁর আমলে তার ছেলে উমিদ খাঁ তৈরি করছে। এখন যেহেতু তার ছেলে উমিদ খাঁ তৈরি করছে, এই জন্য আমরা আসলে উমিদ খাঁকে একটু ক্রেডিট দিই যে 7 গম্বুজ মসজিদ কে তৈরি করছে? উমিদ খাঁ। ঠিক আছে, যদি ধরো উমিদ খাঁর জায়গায় তার ছেলে না তৈরি করে যদি কোনো নর্মাল মানুষ তৈরি করে, তাহলে আমরা বলতাম শায়েস্তা খাঁই তৈরি করছে। পশ্চিমে, ভেরি গুড, পশ্চিমে। যাই হোক, আপনাদের মনে আছে বাইতুল মোকাররম মসজিদ, আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদ। তো এটা তৈরি করা হচ্ছে তোমার তখন তো আসলে 1960 সালে তৈরি হয়, তখন আমাদের পাকিস্তান শাসন আমল ছিল। তো পাকিস্তানের আবুল হোসেন থারিয়ানি সে হচ্ছে বাইতুল মোকাররম মসজিদ তৈরি করে। পরবর্তীতে এটাকে, যেহেতু এটা সেন্টারে আছে প্লাস এটার সব কারুকার্য থেকে শুরু করে সবকিছু বিচারে এটাকে আমাদের জাতীয় মসজিদ ঘোষণা করা হয়। ঠিক আছে, মানুষের সবচেয়ে বড় মসজিদ হচ্ছে এটা। তারা মসজিদ জাস্ট এইটুকু দেখবা, ঢাকার পুরান ঢাকার আরমানিটোলা এটা অবস্থিত। ঠিক আছে, এরপর দেখো বৌদ্ধ বিহার। বৌদ্ধ বিহার থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, কিছু ফেমাস আছে ওইগুলা থেকে। দেখো ফার্স্টে আমরা কাকে পাচ্ছি? সীতাকোট বিহার। এই যে তোমাকে বললাম না জেলা হিসেবে আমাদের কিছু জানা লাগে, এই সীতাকোট বিহার কোথায় আছে? দিনাজপুরে। আমরা একটু পরে দিনাজপুরে কান্তজির মন্দির সম্পর্কে পড়বো, যেটা অলরেডি মেডিকেল ভর্তি পরীক্ষায় একবার প্রশ্ন আসছে। ঠিক আছে, তো নির্মাণ কালটা অত বেশি ইম্পর্টেন্ট না, আমরা এটা স্কিপ করতে পারি। আমাদের মেনলি লাগবে হচ্ছে অবস্থান এবং নির্মাতা। দেখো এখানে আমরা রাজা ধর্মপালের দুইটা নির্মাণ পাচ্ছি, একটা হচ্ছে তোমার পাহাড়পুরের সোমপুর বিহার, ভেরি 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 ইম্পর্টেন্ট, অনেকবার প্রশ্ন আসছে, বিসিএস অলরেডি চলে আসছে, খুবই খুবই ইম্পর্টেন্ট, দুইভাবে প্রশ্ন আসে। সোমপুর বিহার কোথায় অবস্থিত? নওগাঁর পাহাড়পুরে, এবং কে তৈরি করে? রাজা ধর্মপাল তৈরি করে। ঠিক আছে, রাজা ধর্মপালের তৈরি। আরেকটা হচ্ছে তোমার কি? বিক্রমশীল মহাবিহার। ঠিক আছে, এটা তো বেশি ইম্পর্টেন্ট না, এটা যেহেতু এটা ইন্ডিয়ার মধ্যে, আমরা ভারতের গুলা স্কিপ করি নর্মালি, বাট সেটা একটু জেনে রাখবা। আচ্ছা, এরপর রাজা ভবদেবরটা ইম্পর্টেন্ট না। এই যে কুমিল্লার মধ্যে শালবন বিহার, এবং কুমিল্লা ময়নামতির মধ্যে আনন্দ বিহার, এবং কুমিল্লার ময়নামতি তোমার কি আছে? ভোজ বিহার। তো আসলে যেহেতু কুমিল্লার আগে নাম ছিল ত্রিপুরা, এই দিকে মানুষ হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী বেশি ছিল, এই জন্য বৌদ্ধ ধর্মাবলম্বী যে উপাসনালয় গুলো আছে বিহার টিহার, এগুলো কুমিল্লা এরিয়ার মধ্যেই বেশি। এই দেখো শালবন বিহার, আনন্দ বিহার, ভোজ বিহার, অমুক তমুক বিহার, সরি। আচ্ছা, এখন দেখো বৌদ্ধ বিহারের মধ্যে আমরা আরো পাচ্ছি এই যে তোমার হচ্ছে মহামণি বিহার। এটা ইম্পর্টেন্ট কারণ এটা তো তোমার চট্টগ্রামে রাউজানে আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা দেখবো আমরা। তারপরে কক্সবাজারটা তো ওইগুলো এত বেশি লাগে না, এটা দেখতে পারো। ভাসু বা বনু বিহার কোথায় অবস্থিত? বগুড়ার মহাস্থান করে, এটা একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, বাকি অত বেশি ইম্পর্টেন্ট না। তারপরে ঢাকার মধ্যে একটাই আছে সাক্ষ্যমুনি বিহার, দেখতে পারো, বাট আসে না পরীক্ষাটা, খুবই কম আসে, যেগুলো সেগুলো বলছি। ওকে, এখন চলে আসে এই যে সোমপুর বিহার নিয়ে, তোমাকে একদম ডিটেলস এখানে এত কিছু দিচ্ছে, আমাদের এত কিছু লাগবে না, আমরা যে সেটা দেখতে পাই এটা কে তৈরি করছে? রাজা ধর্মপাল তৈরি করছে। কোথায় অবস্থিত বলে ফেলছে অলরেডি, এটা প্রথম আবিষ্কার করা হয়েছিল 1879 সালে কানিংহাম। এখানে দেখো এখানে কি আছে? সত্যপীরের ভিটা, সোমপুর বিহার একটা উল্লেখযোগ্য স্থান। এখানে আমরা অনেক বেশি পাথরের ভাস্কর্য এবং পোড়ামাটির ফলক পাই, জাস্ট এখান থেকে এইটুকু। আচ্ছা, এখন দেখো এই যে ঢাকেশ্বরী মন্দির। ঢাকেশ্বরী মন্দিরে যে কয়দিন আগে সরস্বতী পূজা গেল, ঢাকা ইউনিভার্সিটি একদম কাছে তোমার ঢাকেশ্বরী মন্দির, বাংলাদেশের জাতীয় মন্দির হচ্ছে এটা, এবং এটা হচ্ছে তোমার বল্লাল সেন তৈরি করে। ঠিক আছে, ওকে। এরপরে দেখো আমরা, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, এটা পরীক্ষা আসে না। কান্তজির মন্দির, যেটা আমি বারবারই বলছি, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি? এটা অনেকটা ভর্তি পরীক্ষা চলে আসছে। তো এখানে আমরা কি পাই? পোড়া মাটির ফলকে খোদাই করা রামায়ণ, মহাভারত, বিভিন্ন পৌরাণিক ক্যারেক্টার, বিভিন্ন পৌরাণিক কাহিনী হচ্ছে এখানে পোড়া মাটির ফলকে খোদাই করা আছে, এই জন্য এই কান্তজির মন্দিরটা ইম্পর্টেন্ট, এবং এটা পরীক্ষা অনেকবার আসছে। সো দ্যাটস অল। আজকের ক্লাসে মেইনলি আমি নিতে চাচ্ছিলাম মানচিত্রের জন্য। আই হোপ তোমরা বুঝছো and you liked it. So থ্যাংক ইউ এতক্ষণ ধরে ক্লাসে থাকার জন্য, 1.5 ঘন্টা ধরে ক্লাস করেছো।
ওকে, তোমাদের সাথে যারা এখানে আমাদের গোল্ড ডিগার্সে যুক্ত হয়ে আছো বা হবা, সাথে গোল্ড ডিগার্সের ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।